ওকে, তো যেটা আজকে সেশনটা করব সেটা হচ্ছে যে, যেহেতু আরবিআই অ্যাসিস্ট্যান্ট সামনে চলে এসেছে, নোটিফিকেশন রিলিজড, অনেকেই ফর্ম ফিল আপ করবে। তো সেই জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এমন একটা পেপার আজকে করব যেটার জন্য মানে ওই লেভেলের সঙ্গে আর কি খুব ম্যাচ করবে এরকম টাইপের পেপার। এবার কোয়ান্টসের একটা জিনিস আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে কোয়ান্টস পেপারে দেখো দুটো সেকশন থাকে মেনলি। একটা হচ্ছে স্পিড, মানে দুটো বলতে গেলে তিনটে সেকশন বললে বেশি ভালো হবে। একটা হচ্ছে পুরোপুরি স্পিড ম্যাথস এর সেকশন, একটা ডিআই সেকশন, একটা অ্যারিথমেটিক সেকশন। ঠিক আছে, তো এবার তোমরা আমাকে একটুখানি বলো যে তোমাদের এই তিনটের মধ্যে কোন সেকশনটা সব থেকে বেশি ডিফিকাল্ট বলে মনে হচ্ছে এই মুহূর্তে, বা কোন সেকশনটা মনে হচ্ছে যে না এটাতে আমরা এখনো প্রচন্ড স্ট্রাগল করার মতন একটা জায়গায় আছি। জানাও জানাও, এক এক করে জানাও, দেখো রেকর্ডিং সেশন তো অতটা টাইম এখানে স্পেন্ড করা যাবে না। এক এক করে দাদা জানাও। বলছি দাদা বলছি প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট চ্যাপ্টারটা একবার করিও, হ্যাঁ। প্রফিট লস ডিসকাউন্ট, আচ্ছা, মানে মোদ্দা কথা অ্যারিথমেটিক সেকশন একটা পাওয়া গেল। আচ্ছা, বাকি বলো, রাজন্যা বলো, তোমার কি মনে হচ্ছে তিনটের মধ্যে কোন সেকশনটা বেশি তোমার কঠিন বলে লাগছে? তোমার কথা স্পষ্ট আসছে না, তবে আমি গেস করতে পারছি তুমি অ্যারিথমেটিকের কথাই বললে। ওকে। হ্যাঁ, আচ্ছা। বলছি অ্যারিথমেটিকের কিছু কিছু চ্যাপ্টার আমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে মানে এবার ওই হবেটা, প্র্যাকটিস করতে হবে থেকে প্র্যাকটিস করছি এতে কনভার্ট করতে হবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, অ্যারিথমেটিক। করছি। প্রিয়াঙ্কা লিখছে অ্যারিথমেটিক, ওকে, ভেরি গুড। আচ্ছা, সুশোভনও মনে হয় অ্যারিথমেটিকের সাথেই এগ্রি করবে। না দাদা, আমার পুরো এন্টায়ার ম্যাথে কোনো সমস্যা নেই আপাতত। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, বিগ হ্যান্ড, খুব সুন্দর। অঙ্কে দাদা, ম্যাথে আমার দাদা সমস্যা হবে না, কিন্তু দাদা আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আরআরবি পিওর পার্সপেক্টিভ আমি বলছি। হুম আরআরবি পিওতে যারা সিলেকশন পায়, হুম মানে হুম সিম্পলিফিকেশন বলো বা রং নাম্বার সিরিজ বলো বা মিসিং নাম্বার সিরিজ বলো, যতগুলো কোশ্চেন দেওয়া থাকে, হুম। যারা সিলেকশন পায় তারা কি 100% কোশ্চেনই কি অ্যাটেন্ড করে, মানে ওই পোর্শনটার মধ্যে কি 100% কোশ্চেন অ্যাটেন্ড করে? নো নো যেমন নো যদি নো আমি নো নাম্বার সিরিজকে ধরে নিই। নো 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 যদি আমি বলি যে দেখো যেরকম টাইপের হচ্ছে সিচুয়েশন, ক্লারিক্যাল এক্সামে হচ্ছে কি এমন টাইপের পেপার বানানো হয় যে পেপারটা তুমি মানে ফুল কমপ্লিট করতেই হবে এবং করবার মতন পেপার দেয়। কিন্তু পিও লেভেল পেপারে কি থাকে, তোমাকে একটুখানি চুজি অ্যাটেম্পটস করতে হবে। লাইক হ্যাঁ, স্পিড ম্যাথস এর কোয়েশ্চেন এমনই থাকবে যেগুলো হয়তো তুমি সবই অ্যাটেম্প্ট করতে পারবে, কিন্তু পয়েন্ট ইজ দিস যে স্পিড ম্যাথস এর কোয়েশ্চেন্স ওখানে ক্লারিক্যাল এক্সামের তুলনায় সংখ্যায় কম থাকবে। ওকে। আর এমন কোনো মানে এমন কোনো জরুরি নয় যে ফুল পেপার তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। এবার যেগুলো একটু মডারেট বা একটু ডিফিকাল্ট সাইডের কোশ্চেন থাকবে সেগুলোকে অ্যাভয়েড করে ডুয়েবল কোশ্চেন্স এর দিকে আগে তোমাকে টার্গেট করতে হবে, ডুয়েবল কোশ্চেন্স আগে করতে হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, আর এটা স্ট্র্যাটেজাইজ করার জন্যই আমরা মক টেস্টের দিকে ফোকাস করতে বলেছি। মক টেস্টের দিকে আমাদের ওই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে মক টেস্ট করার সময়, এবং সেইভাবে নিজেদের প্র্যাকটিসটাকে, ছন্দটাকে তৈরি করতে হবে। এক্সামটা হচ্ছে অ্যাটেম্প্ট করবো অল অ্যাবাউট রিদম। কারণ হচ্ছে রিদম যদি নষ্ট হয়ে যায় পেপারের মধ্যে, তো তাহলে করে কিন্তু আমরা যত ভালোই প্রিপারেশন নিয়ে যাই না কেন, আমাদের কিন্তু সেই টপ নচ আউটকামটা আমরা কিন্তু পাবো না। ওকে। তো যাক, শুনে ভালো লাগলো যে অ্যারিথমেটিক সেকশনে এই মানে কোয়ান্টসে কোথাওই কোনো প্রবলেম নেই। এটা খুব ভালো একটা জিনিস। কিন্তু দাদা মানে আমি মানে একটা জায়গায় প্র্যাকটিস করছিলাম, বলতে পারো এক প্রকার মকই দিচ্ছিলাম। তো সেখানকার মধ্যে কিছু কিছু রং নাম্বার সিরিজ, যেগুলো হ্যাঁ। ওই টাইমটার মধ্যে, ওই টাইমটার মধ্যে আমি এক্সামে ম্যাথ সেকশনে যে কাট অফটা ক্লিয়ার হুম করার জন্য, হুম মানে ওই টাইমটার মধ্যে করাটা একটু চাপের আর কি। মানে করা যাবে, তাহলে ম্যাথ সেকশনে কাট অফ মানে শুধু ম্যাথেই হয়তো ভালো নাম্বার উঠবে, এরকম একটা ব্যাপার, সেটাই আহ, বলতে চাইছি। না, আমি সেটা বলবো না, কখনোই রেকমেন্ড করব না যে উম, আমি কখনোই রেকমেন্ড করবো না যে শুধুমাত্র ওইটাকেই করো বা ওইটাকে নিয়েই করো, তা নয়। যখনই দেখবে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে, যখনই দেখবে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমার একটা স্টিপুলেটেড টাইম, যেটা স্ট্যান্ডার্ড স্টিপুলেটেড টাইম তার থেকে বেশি উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দাদা। হুম। তো যখনই দেখবে তোমার একটা স্ট্যান্ডার্ড টাইমকে তোমাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? তার বেশি বা কম আমরা কোনোটাই মানে এক্সপেক্ট করতে পারবো না এই জায়গাতে।
হুম, যেমন সেরকম যদি হয়, তো সেক্ষেত্রে তোমাকে সবার আগে ওখান থেকে নিজেকে সুইচ করতে হবে, তোমাকে স্কিপ করতে হবে সেই কোশ্চেন্স গুলোকে। হুম, স্কিপ করাটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। স্কিপ না করতে পারলে কিন্তু তখন মানে কোনোই লাভের লাভ হবে না, ঠিক আছে? স্কিপ না করতে পারলে তখন কিন্তু মানে কি বলি, আহ তুমি টাইমই ওয়েস্ট করবে। তুমি ম্যাথসে ফুল মার্কস পেয়ে যাও, ডাজন্ট ম্যাটার, কিন্তু তখন রিজনিং ঠিকঠাক অ্যাটেম্প্ট হবে না, এবং তখন তোমার কিন্তু আলটিমেটলি মানে পেপার থেকে তুমি কিন্তু অনেকটা মানে দূরে চলে যাবে, সিলেকশন থেকেও দূরে চলে যাবে। ওকে, তো তোমাকে আগে প্রায়োরিটাইজ করতে হবে যে ডুয়েবল কোশ্চেন যেগুলো আছে সেইগুলোকে আগে আমি করব, এবং তারপর আমি কি করব, আমি তারপর হচ্ছে যেগুলো আমার ফার্দার কোশ্চেন যেগুলো আছে সেগুলোর দিকে আমি ফোকাস করব, ঠিক আছে? এটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের, চলো দেখা যাক কি কি আছে আজকের পেপারে। তো সবার আগেই আমরা পেপার যেরকম করি, মানে আমরা মক টেস্ট যেরকম করি, অলওয়েজ আমরা স্পিড ম্যাথস দিয়ে স্টার্ট করবো। তো ডিআইপিআই যা আছে এখন আপাতত স্কিপ করছি, আমরা আগে চলে আসবো স্পিড ম্যাথস এর দিকে। দেখি স্পিড ম্যাথস এর পেপারে কি কি আছে আজকে। ওকে, হুম, সিম্পলিফিকেশন এখান থেকে স্টার্ট হচ্ছে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক, শুরু করে দেওয়া এখান থেকে। সিম্পলিফিকেশনের কোশ্চেন্স খুবই ইজি ইজি আছে আজকের পেপারে, মোটেই ডিফিকাল্ট নয়, তো স্টার্ট করে দাও। তো প্রথমে কি বলেছে, রুট ওভার অফ 1,444, এখানে 48/7, আর এখানে আসছে ইন্টু 133, ঠিক আছে? তো স্পিড ম্যাথস করার আগে যেটা, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে কি, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এগুলোর জন্য আমাদের, এগুলোর স্পিড বাড়ানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টেবিলস। টেবিলস সবকটার খুব ভালো করে করতে হবে, আমি আগেও বলেছি আবারও বলবো, 1 to 30 অব্দি টেবিলস মাস্ট করতে হবে। তার সঙ্গে 1 to 30 অবধি আমাদেরকে জানতে হবে স্কোয়ারস, অ্যাটলিস্ট 1 to 15 অবধি জানতে হবে আমাদেরকে কিউবস, তার বেশি হলে ভালো, বাট এর কম যেন কখনোই না হয়। ওকে, এবার এই জিনিসগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট তোমার, হচ্ছে যাতে করে তুমি ম্যাথস মানে স্পিড ম্যাথসে তুমি যাতে ভালো পারফর্ম করতে পারো, এবং ওভারঅল ক্যালকুলেশন স্পিড যাতে তোমার ভালো হয়। ওকে, যেমন 133 হচ্ছে কি, 133 আর 7, প্রথম কথা এই কোয়েশ্চেনটাতে আমরা যেটা করব, লিখবো কম। স্পিড ম্যাথসে যত আমরা কম লিখবো তত ফাস্ট আমরা করতে পারবো। অনেক সময় হয় কি, আমরা তো কোয়েশ্চেন সলভ করতে পারি, হুম, আমরা জানি আমাদের কনসেপ্ট ভালো, কিন্তু তবুও দেখা যায় পেপারে ভালো স্কোর আসছে না। কেন আসছে না? কিছু কিছু স্টেপ আমরা ভুল করি, কিছু কিছু প্রসিডিওর আমাদের ভুল হয়ে যায়, লেখা ঝোকাতে সময় নষ্ট করা, এটা একটা খুব খারাপ জিনিস। তো আমরা লিখবো কম, যখনই পেন চালাবো, যখন আমাদের পেন চালানোর দরকার আছে। যেমন 48/7, মানে 48/7 ইন্টু 133 হবে, মানে বলতে গেলে জিনিসটা দাঁড়াবে এরকম, 48/7 ইন্টু 133 এরকম দাঁড়াবে। এটাকে না লিখে আমাদেরকে এটা মনে মনে প্রসেসিং করতে হবে, বোঝা গেল? এটা আমাদের মনে মনে প্রসেসিং করতে হবে। যতটা আমরা মাইন্ড ক্যালকুলেশনের দিকে জোর দেবো, ইমাজিনেশনস এর দিকে জোর দেবো, ততটাই আমাদের ভালো হবে। এবং এটা কিন্তু একদিনে হবে না, এটা কিন্তু আমাদের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। আচ্ছা, 133 আর 7 কে কি করে রিলেট করতে পারবো, আমরা যদি 19 এর টেবিল আমাদের ভালো মুখস্থ থাকে, তো আমরা জানি 7 19 133 হবে, হ্যাঁ কি না? 7 19 133 হবে, তো এটা হয়ে গেল 19, ভালো কথা। আচ্ছা, 19 আর 48 মাল্টিপ্লাই করব, কি করে করব? ভেরি ইজি, আমরা করে নেব মনে মনে 20 - 1। এখানেও আরেকটা জিনিস যেটা বলবো, ডাবল করা, যে কোনো নাম্বারকে ডাবল করাটা আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে। ডাবল অ্যান্ড হাফ, হ্যাঁ, যে কোনো নাম্বারের ডাবল করা এবং যে কোনো নাম্বারের হাফ করা, এইগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই ইয়েতে, সেকশনে। তো সেইগুলোর দিকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে। পেনটার থিকনেসটা ঠিকঠাক আসছে না কেন? ওয়াই? জাস্ট মিনিট, এটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, আর আগেরটা একটু বেশি পাতলা হয়ে যাচ্ছে। Okay, যাই হোক, তো আমাদেরকে কি করতে হবে, ডাবল করা শিখতে হবে। ডাবল করা শেখার জন্য কি, মানে ডাবল ভালো করে করতে পারলে কি হবে, 48 × 20, আমরা জানি 48 দুগুণে কি হয়, 96, তাহলে 960 হয়ে যাবে।
960 থেকে এখানে 48 ইন্টু 1 হবে 48, 960 থেকে 48 মাইনাস করবো, ঠিক? এখানেও আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি 1444, এটার আমাদের স্কোয়ার রুটও বার করতে হবে, ঠিক আছে? অনেক সময় হয় কি আমাদের এই যে প্লাস মাইনাসটা এটা ধরো করে ফেললাম, এটা করে ফেললে একরকম আউটকাম হতে পারে, এটা না করেও আমরা বেনিফিটে থাকতে পারি, কি করে দেখা যাক। যেমন 1444 যেটা আসছে, 1444 কি হবে, এর যদি আমি স্কোয়ার রুট করি তাহলে কত হবে স্কোয়ার রুট, এনি আইডিয়াস? 38। 38 হবে, 38 হবে, ওকে। এবার কি করে করব এটা, এটা যদি 38 এর যদি স্কোয়ার যদি কারোর মেমোরাইজ থাকে, মুখস্থ থাকে, খুব ভালো কথা। আদারওয়াইজ আমরা জানি যে ডাবল ডাবল করে ভাগ করে নিতে হয়। লাস্টে 4 আছে, মানে কি হচ্ছে 2 আর 8, মানে ইউনিট ডিজিটের কথা যদি বলি, লাস্টে হয় 2 আসবে অথবা 8 আসবে। আর 14টাকে কি করে ট্যাকেল করব, 3 3 এ 9 হয়, তার তারপরে 4 স্কোয়ার করলে হয় 4 4 এ 16, 16 করলে এটা 14 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই জাস্ট স্মল যেটা সেটাকে রাখবো 3 2 and 3 8, মানে 32 আর 38 এর মধ্যে যে কোনো একটা হবে। এবার 3 3 এ 9, 4 4 এ 16, কোনটা অ্যাটেম্প্ট করব? এটা যারা নতুন দেখছে তাদের জন্য এই বার্তাটা দেওয়া থাকলো যে কোনটা অ্যাটেম্প্ট করব। এটা হচ্ছে আমার যে ফাউন্ডেশন ব্যাচ, সেই ফাউন্ডেশন ব্যাচে এগুলো পুরো ধরে ধরে করানো আছে সিম্পলিফিকেশন চ্যাপ্টারসে, তো গো ওয়াচ দ্যাট ভিডিওস, ওকে। তো এখান থেকে হবে অ্যান্সার আমাদের 38। তো যদি 38 এই সাইডে থাকে তো এদিকে আসলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, মাইনাস। তো একটা জিনিস করতে পারি আমরা, 960 থেকে 48 মাইনাস না করে 48 প্লাস 38 একসঙ্গে মাইনাস করে দিই, চলবে তো? চলবে, ডেফিনেটলি চলবে। 48 আর 38 যোগ করবো, 48 30 এ 78, 78 আর 8 এ কত হয় 86, রাইট? তো 960 থেকে আমি ডাইরেক্ট 86 মাইনাস করবো, করো। 960 থেকে প্রথমে 80 মাইনাস করে দাও, কত হবে 880 আই গেস। 880 থেকে 6 মাইনাস করবো, কত হবে 874, তো 874 ইজ মাই অ্যান্সার, ওকে। দেখে হয়তো মনে হচ্ছে অনেক স্টেপস, অনেক এই সেই হ্যানা ত্যানা, বাট আমি তাও অনেকটা এক্সপ্লেন করে দিলাম। এক্সপ্লেন না করলে পরে এগুলো ম্যাক্সিমাম জিনিসটাই মাইন্ড ক্যালকুলেশনে হবে। হয়তো এই 1444 এর বর্গমূলটা করতে গিয়ে হয়তো আমাদের একটু পেন ইউজ করতে হবে, আর এই জায়গাতে হয়তো 48 আর 98 এর ক্ষেত্রে হয়তো এই 960 মাইনাস 48 এটসেট্রা এগুলো হয়তো একটুখানি লাগতে পারে, আদারওয়াইজ কিচ্ছু এমন ঝামেলা নেই, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি। একই জিনিস, x বাই 40 ইন্টু রুট ওভার অফ 64, ভেরি ইজি। x বাই 40 64 রুট করলে হয় 8, ইজ ইকুয়াল টু দিয়ে এটা 5 বাই x হবে ইন্টু এটা কত 1296, বলো 1296 স্কোয়ার রুট করলে কি হবে, কে বলতে পারবে? 36। 36। 36। 36। এবার এগুলো এত মাল্টিপল টাইমস রিপিটেডলি আমাদের ইউজ করতে হবে যে একটা সময় পর না এগুলো মেমোরাইজড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার দেখো 8 5 40, 5 হয়ে গেল। এবার কতটা ইজি এর নেক্সট স্টেপটা আমরা না লিখে ডাইরেক্ট অ্যান্সার মার্ক করতে পারবো। কেউ বলতে পারবে এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি কত হবে? দাদা 30 30। হবে। 30 হবে, কারণ একটা জিনিস বোঝা যাচ্ছে এক্স আর এক্স এখানে মাল্টিপ্লাই করলে স্কোয়ার হবে, মানে ডান সাইডে একটা স্কোয়ার রুট হবে। আর 5টা এদিকে মাল্টিপ্লাই হচ্ছে 5 ইন্টু 5, রুট করলে একটা 5 আসবে। 36 এর রুট করলে 6 হয়, 6 5 গুণ করলে 30 হয়, অপশন ডি অ্যান্সার হয়ে যায়। তো এই প্রসিডিওর গুলো মাইন্ডে হবে, কোনো আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, এইভাবেই সময় বাঁচবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 480 বাই 4, আগেই এটাকে 120 লিখবো, 480 ডিভাইড বাই 4 নয়, এটাকে আমি 120 ভাববো প্রথম থেকে। তারপরে কি আছে মাইনাস 5 ইন্টু 12, এটাকে 5 ইন্টু 12 নয়, আমি এটাকে 60 ভাববো। তাহলে কি হলো 120 মাইনাস 60, কত হলো 60 পড়ে থাকলো। 784 স্কোয়ার রুট মুখস্থ থাকতে হবে, কত হয় 28। 28। 28 হয়। 60 আর 28 যোগ করলে 88 হয়। কতটুকু কালি খরচ করলাম কলমের, একদমই না। তো পুরো এরকম টাইপের হালুয়া কোশ্চেন আসবে যেগুলো হচ্ছে একদম মাইন্ড ক্যালকুলেশন দিয়ে করা যাবে। পরের কোশ্চেনটা দেখো, 1 সেকেন্ড, একটা খুব ভালো এক্সাম্পল, জাস্ট স্কোয়ার রুটস মুখস্থ থাকতে হবে, বলো কি হবে অ্যান্সার? দাদা অপশন ডি। অপশন ডি বলছে, 30। একবার দেখে নেবে একবার, এটা হবে কত 729 এরটা কত হবে, 729 এর স্কোয়ার রুট কে বলবে? 27। 27 হবে, এটা 27। পরেরটা হবে 11, তারপরটা হবে 14, প্লাস 14 মাইনাস 11 মানে প্লাস 3 হয়ে যাবে, এটা 7 আর 3 যোগ করলে 30, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। তো দেখো একদম ইজি ইজি কোশ্চেন এগুলো। পরেরটাও তাই, 512 ডিভাইড বাই 64, এটাকে আমরা কি ভাববো, আমরা এটাকে কি ভাববো, ডাইরেক্ট আমরা 8 ভাববো। এটাকে ডাইরেক্ট 8 ভাবো, কেন 512 কিসের কিউব হয়, 8 এর কিউব হয়। 64 কার স্কোয়ার হয়, 8 এর স্কোয়ার হয়, দুটোকে ক্যান্সেল আউট করলে 8ই পড়ে থাকবে, ওকে। এর সঙ্গে মাল্টিপ্লাইড হচ্ছে কত 2025 তার স্কোয়ার রুট। লাস্টে যদি কোনো ডিজিটের মানে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে এবং সেটা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তার স্কোয়ার রুট করা সব থেকে ইজি, কারণ তার ইউনিট ডিজিটটা অলওয়েজ 5ই থাকবে, এই যে জোড়ায় জোড়ায় যেটা ভাগ করি। আর 20-র জন্য কত আসবে, 4 4 16, 5 5 25 করলে বড় হয়ে যাচ্ছে, তাই 44 আসবে, তো 45 ইন্টু 8 হয়ে গেল।
এখানে প্লাস 145 আছে, যেটা এখানে মাইনাস 145 হয়ে যাবে, ক্যালকুলেট করবো। 45 এর এখানেও দেখো ক্যালকুলেট আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে 40 প্লাস 5 এরকম ইমাজিন করে 8 ইন্টু এরকম করে করতে পারি, এটা একটা প্রসিডিউর হতে পারে। অথবা করতে পারি কি ডাবল করার মেথড ইউজ করতে পারি। 45 এর একবার ডাবল করলে কত হয় বলো? 90। 45 এর ডাবল করলে হয় 90, তো ডাবল করলাম মানে ইন্টু 2 হয়ে গেল, তারপরে আর বাকি কি পড়ে থাকবে ইন্টু 4, 90 ইন্টু 4 করলে কত হবে 360 হবে, তাহলে এখান থেকে 360 হয়ে গেল। অথবা আমরা কি করতে পারি 8 4 32 320 এবং 8 5 40, 320 প্লাস 40 360 এভাবেও করতে পারি, যেটা খুশি। এখান থেকে 145 মাইনাস করবো, 360 থেকে 100 বাদ দাও 260, 40 বাদ দাও 220, 5 বাদ দাও 215, অপশন এ। বহুবার করেছি এই ধরনের কোয়েশ্চেন্স, আই হোপ কারোর প্রবলেম হওয়ার কথা না। নেক্সট কোয়েশ্চেন, একদম এই ফ্লোতেই চলতে থাকবো, কোনো রকম ব্রেক নেব না, কোনো রকম ভাবে স্টপ হওয়ার কোনো চান্সেস নেই। 48% অফ 800, এটাকে আমরা ডাইরেক্ট কি ইমাজিন করব 48 ইন্টু 8, নাথিং মোর দ্যান দ্যাট। গুণটা করছি না, তার কারণ আছে। কেন গুণটা করছি না? কারণ দেখো 8 48, এদিকে 12 আছে, এদিকে 6 আছে, কমন নিয়ে একটা কাটাকুটি করবার আমি স্কোপ দেখতে পাচ্ছি। এখানে 12 ইন্টু 12 লেখো, এদিকে 6x লেখো, লিখলে লেখো, না নইলে ছোট করেও লিখতে পারো। এবার কি করব, 6টা কমন নিয়ে নাও, 6 3 12 কাটো, 6 8 48 কাটো, 8 8 64 হয়ে গেল, 3 12 36 হয়ে গেল। ঠিক, 64 থেকে 30 হাটাও 34, 34 থেকে 6 হাটাও 28। ওকে, কিছু ভুল করে ফেললাম, আই গেস কিছু ভুল করে ফেলেছি। সরি, 6 দুগুণে 12 হয়, 6 3 12, সিলি মিস্টেক। আজও পিছু ছাড়ছে না, চাকরি পেয়ে গেলাম, আজও পিছু ছাড়ছে না। 64 থেকে 24 মাইনাস যাবে, তো 40 হবে অ্যান্সার, অপশন ডি। তো সংখ্যাগুলো তোমাকে ডিজিটস এমনই দেবে, হ্যাঁ, যেগুলোকে তুমি যদি ঠিক মতন করে খেলাতে পারো না, তাহলে একদমই হালুয়া কোশ্চেন। কিন্তু অনেকে করবো কি, ফালতু ক্যালকুলেশনস করতে গিয়ে আমরা টাইম ওয়েস্ট করে ফেলি। 48 ইন্টু 8 করে অনেক সময় আমরা করবো কি, গুণ করি যদি, 8 4 32 320, 8 8 64, তাহলে হয়ে গেল কত 384 করলাম, মাইনাস 12 স্কোয়ার 12 12 144 করলাম, সমান 6x করলাম, 4 4 মিলে গেলে 0, এটা 4, এটা 2, 6 4 24 40 40 ইত্যাদি। আমি বলছি না এরকম করে আসতে পারে না, আসতে পারে, কিন্তু এইখানে সংখ্যাগুলো এখন একটু ছোট ছোটর মধ্যে আছে বলে আমাদের কি হচ্ছে, বা 12 স্কোয়ারের ভ্যালু আমরা জানি বলে আমরা কি করছি, আমরা হচ্ছে ক্যালকুলেশনটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাচ্ছে। বাট যদি এমন কোনো মানে কোয়েশ্চেন আসে, মানে এমন কোনো যদি মানে কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে কি, মানে আমাদের এমন কিছু নাম্বারস দিয়ে দিল যেটা হচ্ছে কি আমাদের হয়তো ক্যালকুলেট করা একটু ডিফিকাল্ট, তো সেক্ষেত্রে গুণ ভাগ স্কোয়ার সেসবের মধ্যে না গিয়ে আমরা কমন নিয়ে কাটাকুটি করে ফেলবো, যেটা ইজিয়েস্ট ওয়ে হতে পারে। ওকে, নতুন কেউ জয়েন করেছে, আই থিঙ্ক তমগুণ রয় বলে নাম দেখলাম। কোথা থেকে এসছো? এই গ্রুপ থেকে লিংক পেয়েছো? হ্যাঁ দাদা। ওকে ওকে, ঠিক আছে, কানেক্টেড থাকো, মাইকটা মিউট করে রাখো, কানেক্টেড থাকো। আমরা এরকম মানে লাইভ ক্লাসেস এরকম রেগুলার বেসিসে এখন করার চেষ্টা করব, এরকম প্র্যাকটিস সেশনস করব। আর এটা রেকর্ডিং ইউটিউবেও আপলোড করা থাকবে, তো পরেও চাইলে আবার রিভিজিট করতে পারো। ওকে, তো আজকে আমরা যেটা করছি একটু জিস্ট বলে দিই। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে, সামনে আরবিআই অ্যাসিস্ট্যান্ট এক্সাম আসছে, তো সেটার জন্য আমরা প্রিলিমিনারি লেভেলের আজকে কোয়ান্টসের একটা পেপার প্র্যাকটিস করছি। এটা আছে তোমার এসবিআই ক্লার্ক লেভেল, যেটা মোটামুটি আরবিআই অ্যাসিস্ট্যান্টের ধারে কাছেই। আরবিআই অ্যাসিস্ট্যান্ট এর থেকেও ইজি পেপার বানাবে, সো ডোন্ট ওয়ারি। ওকে, তো চলো স্পিড ম্যাথস এর উপর ফোকাস করি আমরা। তো 24 ইন্টু 15/16 এরকম ছিল, এরকম দেওয়া আছে এটাতে, ঠিক আছে। তো আমরা প্রথমেই কি করব, এটাকে আমরা এটাকে ধরবো 8 দুগুণে 16, 8 3 24, তাহলে 3 15 45/2, 45 এর হাফ করলে কি হবে? আমি প্রথমেই বলেছি হাফ করা শিখতে হবে। 45 এর হাফ করলে কত হবে, কে বলতে পারবে? 22.5। 22.5, ওয়েল ডান। 22.5 22.5 হবে এবং প্লাস 17.5 এখানে অ্যাড হবে। সহজ ব্যাপার, দুটো 0.5 আছে, তো 22 আর 17 যোগ করব 39 হয়, 0.5 আর 0.5 যোগ করলে আরো এক বাড়িয়ে দেবো, 39 প্লাস 1 এখানে 40 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি। কতক্ষণ লাগা উচিত অনেস্টলি এগুলো পেপারে যদি আসে? হার্ডলি 10 সেকেন্ড, হার্ডলি 15 সেকেন্ড। 15 সেকেন্ড তো আমি বলবো বেশি লেগে গেল, 10 সেকেন্ড আরামসে হয়ে যাবে এই কোশ্চেন। ওকে, 3/11 278 প্লাস 96 এরকম একটা কিছু দিয়েছে। প্রথমেই কোয়েশ্চেন দেখে হামলা করে দেবো না, প্রথমে একটু নাম্বারস গুলোকে দেখে একটু প্রসেস করার চেষ্টা করবো যে আমার ফার্স্ট মুভমেন্টটা কি করতে পারি, আর অ্যাপ্রোচটা কি হতে পারে আমার। ওকে, তো দেখো 3/11 মানে নিচে 11 থাকবে, 278 প্লাস 96, আমার মাথায় যেটা ইনস্ট্যান্টলি হিট করছে, দেখো x/2 ও থাকবে এদিকে, তো নিচে নিচে তো কাটাকুটি কিছু যাচ্ছে না, যা আছে উপরে উপরে এখানে কিছু করতে হবে, মানে 278 96 কে যোগ করতেই হবে। করে দিই যোগ,
278 প্লাস 100 করে দেবো, 378 হয়, 378 থেকে 4 কমিয়ে দাও, 374 হয়। এবার 374 যেটা আসলো এটা ডেফিনেটলি 11 এর মাল্টিপল হতেই হবে, এবং এটা হবেও। 11 3 33 আর 4 এরকম হয়ে গেল, ঠিক আছে, 34 আসলো। আর এদিকে 2 আছে, এবার 3 দুগুণে 6 করে দাও, 34 কে মাল্টিপ্লাই করবো, 30 প্লাস 4 ধরলে 6 3 18, 180, 6 4 24, 180 আর 24 204, অপশন বি হয়ে গেল অ্যান্সার। মোটেই বেশি সময় লাগার কথা নয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? 4 এর কিউব 5 মাল্টিপ্লাইড আছে 8 নিচে ডিভাইডেড রয়েছে, ঠিক আছে, ডিভাইডেড রয়েছে। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি কিরকম? 4 টাকে আমরা যদি ধরে নিই 2 এর স্কোয়ার, তাহলে তার মাথায় কিউব মানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6, আর 8 হয়ে যাবে কত নিচে? 2 এর কিউব। দুটোকে ক্যান্সেল আউট করলে 2 এর কিউব মানে 8ই থাকলো, তাহলে 8 5 এই পুরো জিনিসটার ভ্যালু কত আসলো? 40। এই পুরো জিনিসটার 40 ভ্যালু চলে আসলো। ওকে, এবার অনেকে এরকম অ্যাপ্রোচেস লাগাতে যাবে যে 64 ইন্টু 5 ডিভাইডেড বাই 8, 8 8 64, তাও করতে পারো, 8 5 40, একই ব্যাপার হচ্ছে, যেমন খুশি ইনস্ট্যান্টলি মাথায় যেটা হিট করবে। দাদা আনসার হবে 10। 10 অ্যান্সার হবে, দেখে নেবো। অবভিয়াসলি -60 প্লাস 40 100 হবে, রুট করলে 10 অ্যান্সার হয়ে যাবে, অপশন ই। খুবই সহজ ব্যাপার। আরেকটা রয়েছে 816 ডিভাইডেড বাই 34, আর এখানে 612 ডিভাইডেড বাই 17, করা যাক। এই কোশ্চেনটাতে আমি দেখি বাকিরা কে কেমন রেসপন্স করে, কার মাথায় কি অ্যাপ্রোচ কাজ করছে, দেখা যাক। সিম্পল কাটাকুটি হবে, যদি এখানে বেশি ভাবার কিছু নেই। এটা 17 দিয়ে ডাইরেক্ট চলে যাবে, 17 3 51 আর 102, 6 17 102, এটা 36 হয়ে যাবে। এটা 17 দিয়ে কাটছি, 17 দুগুণে 34, 17 3 51, না 17 3 51 হবে না, 4 5 17 4 17 64, রাইট? নয়তো করে আমরা 2 দিয়ে একটুখানি কেটে ফেলি, দরকার কি আছে, 408 করে দিই, এটাকে 17 করে দিই, ইজি হবে। 17 দুগুণে 34, 6 8, 17 4 68, 24, 36 20 56 4 60, 60 হয়ে যাবে। 17 নামটা যে ভালো জানবে তার পক্ষে এই অঙ্কটা কোনো ব্যাপার নয়। এই জন্য বলা হয় এই টেবিলস ভালো করে করতে। 17 নামটা কিন্তু আমাদের, 17 নামটা, 19 নামটা, 13 নামটা, এগুলো কিন্তু আমাদের অনেকের প্রবলেম হয়, ঠিক আছে, চট করে মাথায় থাকতে চায় না এগুলো, তাই এগুলোর দিকে একটু বেশি ফোকাস করতে হবে, রিভাইজ করতে হবে রেগুলার বেসিসে, ঠিক আছে। প্রতিদিন সকালে উঠে পড়েই আগে এগুলোকে একবার ঝালাই করে নেবো, টেবিলস, স্কোয়ার, কিউবস, এগুলোকে ভালো করে ঝালাই করে নেবো, তারপর আমরা অন্যান্য যা কিছু করার করব। এডিটোরিয়ালস করলাম, তারপরে তারপরে আমরা হয়তো একটা কত প্র্যাকটিস সেট করলাম, বা একটা মক দিলাম, যাই করি না কেন। প্রতিদিন পড়া শুরু করার কিছু রিচুয়ালস থাকে, এই রিচুয়ালস এর মধ্যে হচ্ছে এইগুলো, যে এই এই জিনিসগুলো যেগুলো প্রতিদিন আমার ইউজ হবে, এগুলোকে রিভিশনের মধ্যে রাখা। ওকে, তো চলো, স্পিড ম্যাথস হলো, খুব মজা লাগলো স্পিড ম্যাথস করে, একদম হালুয়া হালুয়া কোশ্চেন্স করলাম, একদম ইজি ইজি কোশ্চেন্স, একটুখানি ওয়ার্ম আপ হয়ে গেছি। এবার আমরা এই এনার্জিটাকে কনভার্ট করি, চলে আসি আমরা কোথায়? অ্যারিথমেটিক করি না ডিআই করি, আগে কোনটা করি দাদা, বলো? বলছিলাম তোমার হোয়াটসঅ্যাপে একটা অঙ্ক পাঠিয়েছে, একবার দেখো তো। কিছু প্রশ্ন আছে আমার ওখান থেকে। এখন দিয়েছো, দেখি। হুম 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ক্লাসের শেষে সলভ করে দিই এটা। হুম, সমস্যা নেই। হ্যাঁ, মানে এটা এরকম আমাকে, কিছু, হ্যাঁ হ্যাঁ আমাকে একটু, এরকম আমার অনেক, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। বলো তুমি এরকম বলো। আমার অনেক প্রশ্ন আটকিয়েছে, মানে মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে যখনই সমস্যাটা বলবো না, সামনে না। ওকে, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে, আমি দেখে দেবো, নো ওয়ারিস। ওকে, দেখি ডিআই কি আছে এই পেপারের মধ্যে। এই পেপারের মধ্যে ডিআই আছে, একটা হচ্ছে বার গ্রাফ আছে শুরুতেই। আচ্ছা, ঠিক আছে, তবে ক্লারিক্যাল লেভেলের ডিআই খুবই সহজ আসে, সিম্পলিফিকেশনেরই আরেক নাম বলা যেতে পারে ডিআই কে। তো তাই ডিআই এর দিকে এখানে একটা কেসলেট আছে, তো ঠিক আছে, কেসলেটটা ধরবো। আচ্ছা, তার আগে দেখি বাকি কি করা যায়। আমি অ্যারিথমেটিকটাকে আগে ধরি। এটা কি ছিল? লিপস্টিকের কোশ্চেন দিয়েছে, আই থিঙ্ক এটা ডিআইটারই পার্ট, হ্যাঁ ডিআইটারই পার্ট, 15 অব্দি ডিআই রয়েছে, 16 এখান থেকে তোমার অ্যারিথমেটিক স্টার্ট হলো, ঠিক আছে। তো অ্যারিথমেটিক দেখো, চলো করি অ্যারিথমেটিক, কিরকম কি আছে।
কোশ্চেন নাম্বার 16 সবাই কোশ্চেনটাকে দেখবো। The respective ratio of the present ages of father, mother, son and daughter সবার এজ রেশিও বলে দিচ্ছে এত। 5 years ago the ratio of the ages of father to the daughter was 10:1. Find the average age of the father, mother, son together after 7 years. ফাদার মাদার এবং সান এদের হচ্ছে 7 বছর পরের অ্যাভারেজ চেয়েছে। ওকে, রেশিও অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড ডটার বিফোর 5 years ago, 5 বছর আগেকার হচ্ছে ওদের রেশিও বলা আছে এত। ঠিক আছে, চলো তাহলে কি মনে হচ্ছে কিভাবে করা যেতে পারে? এনি আইডিয়াস? আর মাথায় আসছে কিছু কি করে অ্যাপ্রোচ করবো কোশ্চেনটাকে? দাদা ইন্টারেস্ট করতে হবে তো, কারণ 5 বছর আগেকার 5 বছর পরের মানে দুটোর মানে সবার তো গ্যাপ তো সমান হবে, মানে এই যে ইউনিট। আহ সবার এজের গ্যাপটা ডিফারেন্স না, সবার এজের ডিফারেন্সটা সমান হবে সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে যতটা টাইম আমাদের এখানে পার হয়েছে, ঠিক আছে, মানে 5 বছর পার হয়েছে, সেই 5 বছরের গ্যাপটা দুজনের ক্ষেত্রে সমান হতে হবে, এরকম ভাবে আমাদেরকে অ্যাপ্রোচ নিতে হবে। হুম 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 হুম। এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে অবশ্যই, যেটা আমরা মোস্ট অফ দ্য কেসেসে আমরা ইউজ করব। বাট এই জায়গাটাতে একটা খুব মানে যেহেতু 4 জন আছে এবং আমাকে ফাদার মাদার সান এদের 7 বছর পরের অ্যাভারেজ বার করতে দিয়েছে, তাই আমরা আর একটা খুব স্মার্ট অ্যাপ্রোচ কাজে লাগাতে পারি, যেটাতে আমার মনে হয় বেটার হতে পারে। এবার আদারওয়াইজও সম্ভব। ফাদার আর ডটারের রেশিও বলেছে কবে? 5 years এগো। তো আমি ধরে নিচ্ছি 10x ফাদারের, আর ডটারের জন্য ধরে নিচ্ছি এক্স। খুব ভালো কথা, জাস্ট এক্স একটা আমি আনুপাতিক ধ্রুবক ধরে নিলাম। 5 বছর আগেকার হিসাব এটা, তাহলে এখানে +5 যদি করে দিই আর +5 যদি করে দিই, তাহলে আমি কি পাবো? বর্তমান বয়স পাবো। ঠিক, এদের বর্তমান বয়সের রেশিও ইজ ইকুয়াল টু বলতে পারি এই যে ফাদার 15, এই যে ডটার 3, 15/3 হয়ে যাবে, হ্যাঁ কি না? হবে তো? বলো সবাই, হবে? এটা 3×5=15 কেটে যাবে। এটা হবে কত? 5x + 25 হলো। 10x 5x মাইনাস করলে এটা 5x হবে। 5 এদিকে মাইনাস হবে, 25 - 5 করলে এটা 20 হবে, তাহলে 5×4 = 20। x ইজ ইকুয়াল টু আসলো কত? 4 আসলো। ঠিক, 4 আসলো। তো ওই অ্যাকর্ডিং যদি ধরতে হয়, তাহলে ফাদারের এজ কত হবে? 4×10 = 40, 40 প্লাস 5 অ্যাড করবো, 45। মানে ফাদারের এটা হচ্ছে কারেন্ট এজ, বর্তমান বয়স 45। আচ্ছা, এখানে হচ্ছে 15, রেশিওতে বলা আছে 15, তার মানে কত মাল্টিপ্লাই করতে হচ্ছে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, রাইট? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। আমার দরকার হচ্ছে ফাদার, মাদার এবং সান। মাদার কত হবে? মাদার হচ্ছে এখানে 12 আছে, দেখো 15 আছে ফাদার, মাদার আছে 12, সান কত আছে? সান আছে 7। ঠিক আছে, ভালো কথা। এদের তিনটেকে আমরা করে নিই প্লাস, এবং পুরো প্লাসটাকে করার পর আমরা 3 দিয়ে করে দেবো মাল্টিপ্লাই। ঠিক, তাহলেই তো আমরা কারেন্ট এজ পেয়ে যাবো। ইন্ডিভিজুয়ালি 3 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করা, বা আমাদের সবকটাকে যোগ করে নিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই করা, ব্যাপারটা একই হবে। তাহলে কটা আসছে এখান থেকে? 12 সাথে 19, 19 10 29 আর 5 34, তাহলে 34 × 3 মতন আসছে। ফাদার মাদার সান এদের বর্তমান বয়সের সমষ্টি, এটা ভালো করে মাথায় রাখো, বর্তমান বয়সের সমষ্টি। ঠিক, কিন্তু আমাকে চেয়েছে অ্যাভারেজ কতদিন পর? 7 বছর পর, আফটার 7 ইয়ার্স। তো 7 ইয়ার্স মানে প্রত্যেকের বয়স 7 7 7 করে বাড়বে, মানে টোটাল কত বাড়বে? 7 × 3 এটা বাড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ
রিলেটেবল লাগছে তো ব্যাপারটা? প্রথমে আমরা 34x3 করে বর্তমান বয়সের সমষ্টিটা বার করলাম, কিন্তু আমার কাছে চেয়েছে 7 বছর পরের অ্যাভারেজ। তাই জন্য কি করলাম, 7 বছর পর ফাদারের বয়স, মাদারের বয়স এবং সানের বয়স, তিনজনেরই বয়স 7+7+7 করে বাড়বে, মানে টোটাল 21 বছর বয়স বাড়বে। টোটাল এজ কত বাড়বে? 21 বছর বাড়বে। ওটাকে আমি লিখলাম +7 × 3। এবার আমাকে বার করতে বলেছে অ্যাভারেজ কতজন আছে, এখানে 3 জন আছে। টোটাল এজটাকে আমি 3 দিয়ে ডিভাইড করে দিই। এবার এটা করলাম কেন? এটা করলাম কারণ হচ্ছে তোমাকে এক্সামিনার এভাবেই চায় যে তুমি করো, কারণ এতে করে তোমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। 3 কমন কেটে যাবে, এটা কেটে যাবে। 34+7 অনলি 41 ইয়ার্স, এখানে ডাইরেক্ট অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? ডান? দাদা ডান। ওকে, চলো। এক মিনিট ওয়েট। ঠিক আছে, চলো 17 নম্বর কোশ্চেনটা সবাই একবার রিড করে নাও, কোশ্চেন কি বলছে। এটাকে আমি একটু ছোট করে দিই। Okay. Ram moved from Hyderabad to Cochin at a speed of 75 kilometers per hour and reached Cochin 30 minutes late. Okay. প্রথমে হায়দ্রাবাদ থেকে কোচিন যাচ্ছে 75 কিলোমিটারে এবং তাতে করে 30 মিনিট দেরিতে পৌঁছচ্ছে। ইফ হি হ্যাড ইনক্রিজড হিজ স্পিড বাই 1/3 অফ হিজ অরিজিনাল স্পিড, যেটা অরিজিনাল স্পিড তার থেকে 1/3 যদি বাড়িয়ে দেয়, হি উড হ্যাভ রিচড কোচিন অন টাইম মানে নো ডিলে। দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন হায়দ্রাবাদ অ্যান্ড কোচিন। টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড টাইম ডিস্টেন্সের চ্যাপ্টার থেকে আছে, এবং এই টাইপের জন্য একটা খুব স্পেশাল ফর্মুলা অ্যাপ্লিকেবল হয়। ফর্মুলাটা কেউ জানা হ্যাঁ, আছে? এস S1 S2 ডিভাইডেড বাই S1 S2 ডিফারেন্স আর টাইম ডিফারেন্স মাল্টিপ্লিকেশন। মানে আমি যতদূর বলতে পারছি যে হ্যালো। ডিফারেন্স ইজ ইকুয়াল টু টাইমের ডিফারেন্স ইন্টু এ বি বাই বি মাইনাস এ। হ্যাঁ এ বি হচ্ছে দুজনের স্পিড, মানে দুটো ক্ষেত্রে যে হ্যাঁ হ্যাঁ স্পিড হয় ওইটাই। সেটা। হুম। আচ্ছা, এরকমই সিমিলার আরেকটা ফর্মুলা হয় অ্যাভারেজ স্পিডের, কেউ বলতে পারবে সেই ফর্মুলাটা কি ছিল? 2 into S1 into S2 by S1 plus S2. ওয়েল ডান। আমি এ বি ধরে করেছিলাম, তো 2ab/a+b। ওকে, ওয়েল ডান। এই তো ভালোই প্রিপারেশন চলছে, তার মানে এই বেসিক্স জিনিসগুলো ঠিকঠাক আছে মানে। বাকিরা যারা অ্যান্সার বললে না বা মিউট ছিলে, আমি ধরছি যে তোমরাও জানো ব্যাপারগুলোকে, বাট এটা নিজেদের কাছে নিজেদের ক্ল্যারিটির ব্যাপার। যদি কারোর মনে হয় যে না এই ফর্মুলাটা আমি রিকল করতে পারছি না, তাকে কিন্তু রিভিজিট করতে হবে এই জায়গাগুলোকে। এগুলোর সমস্ত, তোমরা যারা আমার ব্যাচে ছিলে তারা সবাই এই সেশনস গুলো ডিটেলে করেছো। যারা ব্যাচ মেম্বার ছিল না এখন, তারাও অ্যাক্সেস করতে পারবে ইউটিউব থেকে লাইভ ক্লাস, মানে রেকর্ডেড ক্লাস। তো সেখান থেকে তোমরা এগুলোকে ফিগার আউট করতে পারো। ওকে, তো চলো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো আমাদের কি হচ্ছে দাদা 75। হ্যাঁ বলো। বলছি জানি ফর্মুলাটা, বলছে বলে আমি কিছু বললাম না। না না, ঠিক আছে, আমি আমি বললাম কি যে মিউট আছো মানে আমি ধরছি যে তোমরাও জানো অবশ্যই, কারণ আমি নিজে হাতেই করেছি, তোমরা নিজেরা করেওছো এরকম কোশ্চেন্স অনেক আগে, তো তোমরা অবভিয়াসলি জানবে। বাট কারোর যদি মনে হচ্ছে যে ফর্মুলাটা মাথা থেকে চট করে খেলছে না, তো তাহলে করে রিভাইজটা নিজেকেই করতে হবে কিন্তু, এটাই বক্তব্য। ওকে, আচ্ছা, তো এখানে 75 কিলোমিটার পার আওয়ার আসলো প্রথমে, তারপরে বলেছে কি ইফ ই হ্যাড ইনক্রিজ স্পিড বাই 1/3, তো 1/3 স্পিড যদি ইনক্রিজ করি তাহলে কত হবে স্পিড, ইনক্রিজ স্পিডটা কত হবে? 100 kilometer per hour. 100 বলছে, 1/3 বাড়াচ্ছি, 1/3 বাড়াচ্ছি মানে এটা অ্যাকচুয়ালি কত হবে, মাল্টিপ্লাই হবে 2/3 দিয়ে। তাই তো, 1/3 বাড়াচ্ছি মানে আমরা ডাইরেক্ট 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, না, আই থিঙ্ক, সরি, ভুল বলছি, কি সব বলছি আমি, একের মাথা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। একের তিন, না না না, একের 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কতটা ইনক্রিজ হচ্ছে। বাট হ্যাঁ, 25 আমরা যদি এমন চাই যে ডাইরেক্ট আমরা ইনক্রিজড স্পিডটাই বার করব, তাহলে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা 4/3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 4/3 4/3
ইয়েস, 4/3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে 3 25 75, 25 4 100, 100 হয়ে গেল। তাহলে নতুন স্পিড পেলাম, পুরনো স্পিড পেলাম। আচ্ছা, সবাই মিউট হয়ে যাও যদি বক্তব্য শেষ হয়ে গিয়ে থাকে। আচ্ছা, এবার প্রথমে বলছে 30 মিনিটস লেট হতো, ভালো কথা। এখন লেট হচ্ছে, কোনো ডিলে নেই, অর্থাৎ মানে নো লেট, মানে জিরো। তো ডেল্টা টি যেটা আছে, টাইমের ডিফারেন্স, সেটা কত হবে? সেটা আমার 30 মিনিটসই থাকবে। বাট সিন্স এগুলো কিলোমিটার্স পার আওয়ার আছে, তাই আমাকে এটা আওয়ারে কনভার্ট করতে হবে 30/60 দিয়ে। তো চলো অ্যাপ্লাই করি। ডেল্টা টি হয়ে যাবে 30/60। এবি মানে হবে কত? 75 ইন্টু 100। আর নিচে হচ্ছে বি মাইনাস এ। তো ডিফারেন্স কত? 75 আর 100 এর মধ্যে 25 ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি। 25 4 100 করতে পারি, 30 দুগুণে 60 করতে পারি, 2 দুগুণে 4 করতে পারি, 75 দুগুণে 150 করতে পারি। 150 কিলোমিটার আমার অপশন ই থেকে অ্যান্সার আসছে। কি কঠিন আছে কোশ্চেনটার মধ্যে? এক্স্যাক্টলি এক্সামে এরকমই লেভেল আছে। মানে এই পেপারটাতে কোনো কিন্তু বাড়িয়েও ডিফিকাল্টি করা নেই, কোনো ইজিও ডিফিকাল্টি করা নেই, একদমই এই লেভেল এক্সামে পেপারে আসে। তোমরা যারা পেপার দিয়েছো আগে, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। ওকে, তো ফর্মুলা ফেলো আর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। তোমাদের কি মনে হয় যে অ্যারিথমেটিকের এক একটা কোশ্চেন, তোমরা নিশ্চয়ই জানো যে 10টা কোশ্চেন আছে অ্যারিথমেটিকের। তো তোমরা কি ধারণা, অ্যারিথমেটিকের এক একটা কোশ্চেন করার জন্য বরাদ্দ সময় তোমরা কতটা পাবে? ম্যাক্সিমাম কতটা টাইম তোমরা ওখানে স্পেন্ড করতে পারো অ্যারিথমেটিকের জন্য? দাদা আমার মনে হয় 20 সেকেন্ড। পার কোশ্চেন আমি বলছি, পার কোশ্চেন তুমি ম্যাক্সিমাম কতটা দিতে পারো? মানে তুমি কত স্পিডে করতে পারো আমি সেটা বলছি না, কিন্তু একটা কোশ্চেন তুমি তো 20 সেকেন্ডে নামাতেই পারো, কিন্তু কতটা তুমি অ্যাফোর্ড করতে পারো? মানে যে না ভাই, আমার কোশ্চেনটা আমার দ্বারা হচ্ছে না ভাই, আমার আরো সময় লাগবে, কতটা অবধি তোমার কাছে পারমিশন আছে? এতটা এতটা টাইম তুমি দাও একটা কোশ্চেনের পেছনে, তবুও তোমার কোনো হ্যাম্পার হবে না, প্রবলেম হবে না। 50 সেকেন্ডের কাছাকাছি। আমি যদি বলি, তোমরা চাইলে পুরো 1 মিনিট ওয়েস্ট করতে পারো একটা অ্যারিথমেটিক কোশ্চেনের পেছনে, আপ টু 1 মিনিট, যেটা অনেক বেশি, অনেক বেশি, আপ টু 1 মিনিট অব্দি ওয়েস্ট করতে পারো। কারণ 1 মিনিট ইন্টু 10 মানে পুরো 10 মিনিট, অর্থাৎ সেকশনাল টাইমিংটাকে যদি 20 মিনিট আমরা ধরি, তো তাহলে 20 মিনিটের যে সেকশনাল টাইমিং, দেখো 20 মিনিটসের যে সেকশনাল টাইমিং, তার মধ্যে পুরো হাফ আমি দিতে পারি অ্যারিথমেটিককে, এতটা আমার কাছে রেঞ্জ আছে। বাকি হাফের মধ্যে আমি করব দুটো জিনিস, স্পিড ম্যাথস করব অ্যান্ড ডিআই করব। এবার এই সেকশনটাতে কারোর যদি মহারত থাকে, স্পিড ম্যাথস আর ডিআই নামানো কোনো ব্যাপার নয়, অন্তত ক্লারিক্যাল লেভেলে, অফিসার লেভেলেও কোনো ব্যাপার নয়। ডিআই যদি খুব জটিল কিছু চলে আসে, ওটাকে স্কিপ মারবো, এটাই ফান্ডা। যেটা ডুয়েবল সেটাকে আগে করব, যেটা পারছি না সেটাকে নিয়ে মানে মগজ ধোলাই করব না, ওটাকে নিয়ে পড়ে থেকে নিজের মাথা খারাপ করব না, সময় নষ্ট করব না, এটাই ফান্ডা। ওটাকে ইগনোর করে বেরিয়ে আসতে হবে, ওই অ্যাটাচমেন্টটা থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে পিও লেভেল আর ক্লার্ক লেভেলের মধ্যে সামান্য একটু ডিফারেন্স হয়ে যায়। তো এই সেকশনটা তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস থাকে, তুমি 10 মিনিটস এর মধ্যে এটা আরামসে ট্যাকল করে নিতে পারবে। এইটাকে যদি তুমি 10 মিনিটসে ট্যাকল করতে পারো, তাহলে অ্যারিথমেটিক সেকশনের জন্য পার কোশ্চেন তুমি 1 মিনিট করে অ্যাফোর্ড করতে পারো। মানে তোমার যদি মনে হয় যে অ্যারিথমেটিক আমার এক ঝটকায় পড়ে মাথায় খেলছে না, পড়তে টাইম যাচ্ছে, টাইম লাগাও। 1 মিনিট টাইম মানে তো কতটাই বেশি সময়। যারা ভালো প্রিপারেশন করছে রেগুলার বেসিসে, তারা খুব ভালো মতোই জানে যে 1 মিনিট লাগবে না, 1 মিনিট ইজ এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, তো এতটা প্রিভিলেজ দেয় তোমাকে পেপার, তো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, কি বলেছে এখানে? এই কোশ্চেনটা পড়বো, মিক্সচারের কোশ্চেন মনে হচ্ছে। আ মিল্কম্যান হ্যাজ 80 লিটার্স অফ মিক্সচার, মিল্ক অ্যান্ড ওয়াটার ইন রেশিও অফ 3:1, ঠিক আছে? ইফ x liters of mixture is taken out and replaced with 15 liters of water, then the resultant mixture becomes 18:11. Find the value of x. ওকে, রিপ্লেসমেন্টের কন্ডিশন যেটা আমরা মিক্সচারে করেছি আগে, আমরা কিভাবে করতাম? 80 লিটার্স এর মিক্সচার রয়েছে, ঠিক আছে? সেখান থেকে প্রথমে x লিটার মিক্সচার তুলে নেওয়া হলো। সবাইকে একটা খুব বাচ্চা লেভেলের প্রশ্ন করি, এই যে এক্স লিটার মিক্সচার আমি তুলে নিলাম, তারপরে যে রিমেনিং মিক্সচার থাকলো, সেখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত থাকবে? 3:1 থাকবে। 3:1 থাকবে, সেম থাকবে, নো সেম চেঞ্জ। থাকবে, একদম কোনো একদম চেঞ্জ হবে না। সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, যতক্ষণ না আমরা ওর মধ্যে কোনো অ্যাডিশনাল জিনিসপত্র অ্যাড করছি। কারণ মিক্সচার যখন আমরা তুলি, হ্যাঁ, তখন কখনোই সম্ভব নয় মিক্সচারের একটা এলিমেন্টকে তুলে নিলাম। মিক্সচার তোলা মানে মিক্সচারটা অরিজিনালি যে রেশিওতে আছে, সেই রেশিওতেই আমার ওটা বেরিয়ে আসবে, রিমেনিং মিক্সচারও সেই রেশিওতেই থাকবে। তো 80 লিটার থেকে প্রথমে আমরা x লিটার আমরা তুলে নিলাম, আমার মিক্সচার কত থাকলো? 3:1 রেশিওতেই থাকলো।
তার সাথে আমরা কি করছি, এখানে আমরা পরে 15 লিটার আমরা ওয়াটার অ্যাড করছি, তাই আমার রেশিও চেঞ্জ হলো, 18:11 হলো। এটা মিল্ক রাখলাম, এটাকে ওয়াটার রাখলাম, তাহলে 18:11 হলো। ঠিক, ফাইনালি হলো। আচ্ছা, চেঞ্জ কিসের হচ্ছে বলতো? চেঞ্জ দেখো হচ্ছে, ভালো করে লিখি, 15 লিটার ওয়াটার, আমার ওয়াটারটা চেঞ্জ হচ্ছে, মিল্ক আমার কনস্ট্যান্ট, মিল্ক কোনো চেঞ্জেস থাকছে না। তা আমাদের টার্গেট কি হওয়া উচিত? মিল্কটাকে আমরা সমান করব দুটো রেশিওতে। মিল্কটাকে সমান করার জন্য কি করব, এই রেশিওটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 18, এটা হবে 6। আচ্ছা, 6 থেকে 11 বাড়ছে মানে কত ইউনিট বাড়লো? 5 ইউনিট বাড়লো। অরিজিনালি কতটা ওয়াটার অ্যাড করছি? 15 লিটার অ্যাড করেছি, তাহলে 5 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 1 এর ভ্যালু 3, এরকম করে পেলাম। কোয়েশ্চেনটা কি করেছে? কোয়েশ্চেন করেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? অর্থাৎ এই 80 লিটার থেকে x লিটার তুলে নেওয়ার পর কি হলো না হলো, ভালো কথা। তো চলো, এই মিক্সচারটা ছিল আমার কোন অবস্থা? 18:6, এটা কোন অবস্থা বলো তো? প্রথমে 80 লিটার, তার থেকে এক্স লিটার তুলে নেওয়ার পর এই যে 80 মাইনাস এক্স লিটারের যে সিচুয়েশনটা তৈরি হলো, সেইটা হচ্ছে এইটা। ঠিক, তারপরে 15 লিটার জল দেওয়ার পর পরের কন্ডিশন হচ্ছে নিচেরটা। তো একটা কাজ করি, এই 18:6 এর রেশিওতে তোমরা কেউ বলতে পারবে যে টোটাল মিক্সচার কত ইউনিট আছে? টোটাল মিক্সচারটা কত ইউনিট আছে, কে বলতে পারবে? 4। 4 কেন? আরে 18 পার্ট মিল্ক, 6 পার্ট ওয়াটার, তাহলে টোটাল 18 আর 6 24 পার্ট হবে না? 24 ইউনিট হবে না? আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ 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 তো ওটা। 5 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 24 এর ভ্যালু কত? 5 3 15, 24 3 72, 72 লিটার আসলো, 72 লিটার। এবার 72 লিটার যে এলো, এটা কি? এটা হচ্ছে এই 80 মাইনাস এক্স এর ভ্যালু, মানে প্রথমে 80 লিটার ছিল, সেখান থেকে এক্স লিটার মিক্সচার তুলে নেওয়ার পর এই 72 লিটার মিক্সচার পড়ে থাকলো। তাহলে এক্স এর ভ্যালু কত? চোখের সামনে দেখা যাচ্ছে, এবারে আর কিছু দেওয়া বলার দরকার নেই। 80 মাইনাস 72 করলে আমার চলে আসবে এখান থেকে 8 লিটার, 8 লিটার। অর্থাৎ 8 লিটার এই মিক্সচার আমি তুলে নিচ্ছি। অপশন ডি, ঠিক তো? ক্লিয়ার? ওকে, কারো ডাউটস থাকলে বলো, আমি নয়তো করে নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। কোনো ডাউট নাই। ওকে, 19 দেখো কি বলছে। বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স অন এ সার্টেন সাম অ্যাট আ রেট অফ 10% পার অ্যানাম, মানে 10% প্রতি বছরের সুদে, সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের 2 বছরের যে ডিফারেন্সটা হয়, সেটা হচ্ছে কি 500 টাকা, when compounded annually, মানে চক্রবৃদ্ধি প্রতি বছর বছর হয়। Find the interest for the same principal at a rate of 5% per annum for 3 years in simple interest. 5% এ 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে সেই প্রিন্সিপালের উপর। প্রথমে আমাকে প্রিন্সিপালটা বার করতে হবে, প্রিন্সিপাল তো বলা নেই। খুব ভালো একটা টাইপ, যেটা আমরা করেছি কিসে, আমরা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করার সময় করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে এই টাইপটা। খুব ডেকোরেটেড একটা টাইপ, ভালো করে যদি কেউ নামাতে পারে তাহলে করে নেমে যাবে, ভুলচুক হয়ে গেলে কিন্তু ফেঁসে যাবে, হবে না। আর এই টাইপস গুলোকে আমরা যদি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি, যে না আমরা যেরকম শিখেছি সেভাবে করব না, আমরা একটু অন্যরকম ভাবে করব ইত্যাদি ইত্যাদি, তাহলেও করে কিন্তু মানে প্রবলেমস হবে, ঠিক আছে? তাহলে করে কিন্তু প্রবলেম হবে। বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই টাইপটা কারো মনে আছে কিভাবে করতাম? ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। যাই হোক, শুরু করি। 2 বছরের কথা বলেছে, সার্টেন সাম 10% পার অ্যানাম বলেছে, তো এটা করার একটা খুব সুন্দর টেকনিক। এন হচ্ছে 2, দুটো টার্ম, 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে 1/10, ঠিক আছে? তো নিয়ম কি ছিল? নিয়ম ছিল এই যে 10 তার স্কোয়ার করব, 10 স্কোয়ার মানে কত হয়? 100। 100 হয়ে গেল আমার প্রিন্সিপাল পি, ভালো কথা। 2 বছরের জন্য হচ্ছে, তো প্রথম বছরের জন্য এই দুটো বছরকে দুভাগে ভাগ করলাম। প্রথম বছরের জন্য কত? 10% মানে 1/10 ভাগ,
তো 10-এর 1-এর 10 ভাগ মানে কত টাকা হবে? 10 টাকা। 10 ইউনিট মতন আমি ইন্টারেস্ট পেলাম, ভালো কথা। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে পরের বছর কি হবে? পরের বছর আমরা প্রিন্সিপালের জন্য সুদ পাবো, আর প্রথম বছরে যে সুদ পেয়েছিলাম তার উপরেও সুদ পাবো। তাহলে কেমন হবে? 100-র জন্য 1/10 করে আমরা তো 10 টাকা পেলামই, 10 ইউনিট পেলামই। এই 10-এর জন্য আবার 1/10 করে, 10-এর 1/10 করলে কত হবে? 1 হবে। সেই 1 টাও পাবো। ঠিক আছে? এবার যদি এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট না হয় সিম্পল ইন্টারেস্ট হতো, তাহলে কি? পরের তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর যাই বাড়াও না কেন, শুধু এই লাইনটা বাড়তো। নিচে কিছু অ্যাড হতো না, কিন্তু এই নিচে নিচে কিছু কিন্তু বাড়তো না। শুধু এরকম লিনিয়ার মোশনে জিনিসটা চলতে থাকতো। কারণ প্রতি বছর আমরা প্রিন্সিপালের ওপর সুদ পেতাম, যেটা সিম্পল ইন্টারেস্টে হয়। বাট কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালের সঙ্গে বিগত বছরের যে সুদ ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের ওপরেও ইন্টারেস্ট চাপে। সেইটার জন্য নিচে 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 এগুলো বাড়তে বাড়তে যাবে। যতটা নিচে এক্সট্রা হবে, সেটা কিসের জন্য? সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য এক্সট্রা হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট হলে ওই জায়গাটা কিন্তু থাকতো না। অর্থাৎ এই যে এখানে একটা পেলাম 1, এটা কিসের জন্য হলো? এটা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য হলো। যদি আমি সিম্পল ইন্টারেস্টে খাটাতাম তাহলে এই একটা কিন্তু আসতো না। এবং আমাকে কোয়েশ্চেন একটা কথা বলেছে, বলেছে যে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স কত? 500। এই 1 ইউনিট যেটা আসলো, এটারই ভ্যালু হচ্ছে তোমার ₹500। বোঝা গেল? শিখিয়েছিলাম এই প্রসেসটা। তো 1 এর ভ্যালু যদি 500 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি 100 এর ভ্যালু কত? মানে প্রিন্সিপাল হবে কত? তাহলে প্রিন্সিপাল হবে এখান থেকে তাহলে 50,000। হ্যাঁ কি না? 50,000 রুপিস প্রিন্সিপাল চলে আসলো। ফাইন্ড দ্য ইন্টারেস্ট ফর দ্য সেম প্রিন্সিপাল এট 5%। তাহলে 5% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের এসআই কত? সিম্পল ইন্টারেস্ট চেয়েছে। এসআই বার করার জন্য আমরা কি করি? যদি রেট অফ ইন্টারেস্ট এবং টাইম বলা থাকে, আমরা ডাইরেক্ট এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। 5 3 15 হবে। এই 15% এর ভ্যালু বার করে দাও প্রিন্সিপালের উপর। মানে 15% ভ্যালু হবে 50,000 এ। মানে 50,000 এর 15% কত হয়? 5 15 75 হবে। দুটো শূন্য কেটে গেলে আর দুটো শূন্য পড়ে থাকবে। মানে 7,500 টাকা। 7500 অপশন নাম্বার এ। বলো, বুঝতে পেরেছো সবাই? ডান? হুম। এই সেশনটা ভালো করে সবাই দেখো, এবং প্রত্যেকটা আনাচ কানাচ এখানে মানে কোয়ান্টসের যা কিছু আছে সবকিছুই আর কি এখানে ভিজিট করা হবে, হচ্ছে আর কি। ঠিক আছে? এবং এতে করে তোমরা নিজেদের একটা ধ্যান ধারণা পাবে প্রত্যেকটা আনাচ কানাচ ঘুরে দেখার, যে কোন সেকশনটাতে আমার ধুলো জমে আছে, কোন সেকশনটা আমার ক্লিন এন্ড ক্লিয়ার আছে। যেখানে ধুলোর পরত জমেছে সেখানে ক্লিন আপ করতে হবে, নিজেকে ব্রাশ আপ করতে হবে। দাদা বলছি, তুমি এমনি একটা বলেছিলে যে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরকার জন্য ডিফারেন্স, সিম্পল ইন্টারেস্ট 2 বছরকার জন্য একটা সূত্রও বলে দিয়েছিলে, এবং ওটা এক্সপ্লেন করেও মানে করেও দিয়েছিলে। তাই করে দিয়েছিলাম। যাই হোক, হ্যাঁ। ফর্মুলা যদি সবসময় মাথায় নাও বা থাকে, প্রসিডিওরটা তো মাথায় থাকবে, প্রসেসটা ঠিক মতন হুম 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 রপ্ত থাকলে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। হুম। ওকে, চলো নেক্সট হচ্ছে এটা প্রফিট লসের কোশ্চেন মনে হচ্ছে। গীতা সোল্ড আ কার অ্যান্ড এ বাইক এট এ প্রফিট অফ X% and X plus 3% 30% রেসপেক্টিভলি। বাইক এবং কার দুটোতে দুরকম প্রফিট হয়েছে। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অফ কার টু বাইক হচ্ছে 8:3। কস্ট প্রাইস দুটোর রেশিও বলা আছে। ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ এক্স ইফ দ্য ওভারঅল প্রফিট অবটেন্ড ইজ 40% অ্যান্ড দ্য কস্ট অফ দ্য কার হচ্ছে 80,000। Find the approximate value of x, x এর ভ্যালু চেয়েছে, if the overall profit obtained is 40%, okay, and the cost of the car is 80,000. আচ্ছা, তোমাদের মধ্যে কারোর যদি মনে হয় যে এই কস্ট অফ দ্য কার 80,000 এর ভ্যালুটা ইউজ না করে আমরা কোশ্চেনটা করতে পারবো, সে আনমিউট করে আমাকে বলবে হাউ। যদি কারোর মনে হয় যে 80,000টা না ইউজ করে করা যাবে। অ্যাপ্লিকেশন করলে হবে তো? অ্যালিগেশন করলে হবে। ওয়েল ডান, অ্যাজ এক্সপেক্টেড ফ্রম সুশোভন। হি ইজ জাস্টিফাইং হিজ ওয়ার্ডস। ও যে বললো যে ম্যাথস আমার কোথাওই প্রবলেম নেই, তো সত্যি এটাই হচ্ছে ভালো একটা মানে নোটিসেবল পয়েন্ট। এই 80,000 এর ভ্যালুটাও আমরা ইউজ করতে পারি, না পারার কিছুই নেই। 80,000 এর ভ্যালুটা আমরা কি করে ইউজ করতে পারবো? যেটা হচ্ছে ওই, যে হ্যাঁ আম জিন্দগি। আর অ্যালিগেশন লাগালে হবে
মেন্টর্স জিন্দেগি। হুম, আর তো দাদা হ্যাঁ বলো। বলছিলাম বলছিলাম আমাকে নিয়ে তোমাকে একটু অনেক সাহায্য করতে হবে অঙ্ক আর রিজনিং নিয়ে। সেটা হচ্ছে আমাকে আরো স্পিড আপ করতে হবে। সেখানে মানে আমি বলতে পারবো না, মানে মানে কিভাবে এক্সপ্লেন করবো। আমার মানে বিশেষ কিছু কিছু জায়গায় আটকে আছে। আমার মানে ক্যাচ করতে জিনিসগুলো সুবিধা হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে আর কি। হুম, ঠিক আছে, ঠিক আছে। আহ, একদিন তাহলে তোমার সঙ্গে পার্সোনালি আমি একটু কথা বলবো, ঠিক আছে? উম, হুম 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 তোমাদের মেন কথা আমি না তোমাদের মানে এই 2.0 ব্যাচ থেকে 1.0 আমার ব্যাচটা খুব ভালো ছিল জানো তো। মানে ভালো ছিল বলতে বেশ মানে প্রসপারাস ক্যান্ডিডেটস ছিল, ভালো ভালো কিছু ক্যান্ডিডেটস ছিল। বাট আমি দেখলাম 1.0 ব্যাচটা কেমন আমার না মানে শ্যাটার্ড হয়ে গেল, মানে এলোমেলো হয়ে গেল। আমি জানি না অপূর্ব এবং শ্রেয়াস ওরা এখন কি করছে, বাট ওরা কিন্তু খুব ভালো স্টুডেন্টস ছিল। আমি জানি না ওরা হয়তো ভালো করে প্রিপারেশন করবে, হয়তো যাই করছে ভালো কিছুই করুক। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। বাট 2.0 ব্যাচের আমি সব ভালোর মধ্যে যে জিনিসটা আমার খুব মানে লাগে সেটা হচ্ছে তোমাদের মধ্যে না কমিউনিকেশনের আমি খুব মানে গ্যাপ দেখতে পাই। মানে মনে হয় না কি মানে একটু কৃপণতা করে করে কথা বলা। আরে যেটা সমস্যা হচ্ছে খুলে বলো, যে একদম স্ট্রেট ফরওয়ার্ড যে হ্যাঁ দাদা এটা প্রবলেম হচ্ছে এরকম। ডাইরেক্ট আমাকে ফোন লাগাও। হ্যাঁ, বা আমাকে অবশ্য আমারও তোমাদেরকেও বা দোষ দিয়ে লাভ কি, আমিও এত চাপের মধ্যে থাকি, মেসেজ মেসেজ করো আমাকে অনেকেই, বাট আমি রিপ্লাই করতে পারি না, সরি ফর দ্যাট। হুম, বাট ও, আমি পারি না যেগুলো তোমাকে তো পাঠিয়েছি পার্সোনাল ভাবে, তুমি অনেক করেও দাও। হ্যাঁ হ্যাঁ তুমি তনুশ্রী আমাকে আমি অনেক কিছু সেগুলো পাঠিয়েছে। আমি রেগুলার পাঠাই। হ্যাঁ তুমি হুম। আমাকে রেগুলারই পাঠাও। আমি তোমার আমি আজকে তোমার একটা মেসেজ পেয়ে আমি চ্যাট বক্সটা খুলে দেখলাম অনেক পুরনো আনরিড মেসেজ হুম। রয়ে গেছে। হ্যাঁ, তো আমি অনেক সবসময় অ্যান্সার দাও, বাট এই কদিন একটু হ্যাঁ এই কদিন চাপে আমি একটু ছিলাম। ব্যস্ত ব্যস্ত ছিলাম একটু বেশি, ঠিক আছে? তো ঠিক আছে চলো, তোমাদের যার যার যে প্রবলেম হচ্ছে ইন্ডিভিজুয়ালি কথা হবে, কথা বলবো। হুম, তো ঠিক আছে, আমি ডেফিনেটলি নো প্রবলেম। তোমার কি জায়গায় সমস্যা হচ্ছে সেটা আমি কথা বলে নেবো তোমার সঙ্গে। হুম, আচ্ছা। বলছে গীতা সোল্ড এ কার এন্ড বাইক এত যদি আমরা এই ভ্যালুটাকে কাজে লাগাতাম তাহলে কি হবে, এটাতেই আমরা প্রসঙ্গে ছিলাম। তো কারের আমাকে কস্ট বলেছে 80,000। কস্ট প্রাইস অফ কার এন্ড বাইকের রেশিও বলেছে 8:3। তো 8:3 মানে আমরা বাইকের কস্ট প্রাইস পেয়ে যাবে কত, 30,000, রাইট? আচ্ছা, এবার বলছে দুটোতে ওভারঅল প্রফিট হচ্ছে কত, 40%। ওভারঅল প্রফিট মানে দুটোর টোটাল মোটের ওপর প্রফিট, মানে 80,000 হচ্ছে কারের, 30,000 হচ্ছে তোমার বাইকের। টোটাল কস্ট প্রাইস হচ্ছে 1,10,000। তো তাতে 40% প্রফিট চাপিয়ে দাও, তাহলে একটা ভ্যালু পাবো যে টোটাল প্রফিট কত হলো। আবার ইন্ডিভিজুয়ালি X% আর X+30% আছে, মানে কারের যা কস্ট প্রাইস তার উপর X% প্রফিট করলে কতটা প্রফিট, বাইকের ওপর অত প্রফিট করলে কতটা প্রফিট, সেটা সেপারেট সেপারেট বেরোলো এক্স এক্স ভ্যালু দিয়ে। ওই দুটোকে প্লাস করে প্রথমে যে টোটাল প্রফিটটা বেরোলো সেটার সঙ্গে ইকুয়াল করলে একটা ইকুয়েশন আসবে, সলভ করলে এক্স এর ভ্যালু পাবো। এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, কম্পিটিটিভ এক্সামের জন্য মোটেই ফলপ্রসূ নয়। বাট অ্যালিগেশন মেথড কাজে লাগালে পরে এই যে 80,000 যে টার্মটা এখানে বলেছেন এটা আমার লাগবেই না কোনো কাজে। হুম, কোনো লাগবেই না। ইনফ্যাক্ট আমার তো মত, আমি এক্সামিনার হলে তো 80,000 ওয়ার্ডটা মেনশনই করতাম না, এই ডেটাটাই প্রোভাইড করতাম না। ডেটাটা না থাকলে পরে তুমি বাধ্য অ্যালিগেশন লাগিয়ে করার জন্য। এবার যে অ্যালিগেশন জানে সে করে দেবে, যে জানে না সে এবার স্কিপ করবে বা ভটকে বেড়াবে। ওকে, তো করি। চলো, কার এন্ড বাইকের কথা বলেছে, তো এটা কারের সাইড করছি, এটা বাইকের সাইড করছি। এখানে X% হচ্ছে, খুব ভালো কথা। এই সাইডে তোমার X+30% হচ্ছে, খুব ভালো কথা। মোটের ওপর কতটা প্রফিট হচ্ছে আমি দেখতে পাচ্ছি, 40% প্রফিট হচ্ছে। ওক, 40% প্রফিট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখতেই পাচ্ছি কে বড়, X% আর X+30%-এর মধ্যে X+30 বড়। তো এই সাইডটাতে কি হবে, এই সাইডটাতে আমার হবে X+30 - 40 এরকম। আর এই সাইডে জাস্ট অপোজিটটা 40 - x হবে। তো X+30 - 40 মানে এটা X-10, এটাকে সিম্পলিফাই করে নিতে পারো। ওকে, তো এইটা দুটো রেশিও হবে, X-10 আর 40 - x এর রেশিও হবে। এই রেশিওটা কি করব, এই যে কার আর বাইকের কস্ট প্রাইস যেটা হচ্ছে 8:3, এটার সঙ্গে আমরা রিলেট করে দেবো। মানে X-10 রেশিও 40 - x ইজ ইকুয়াল টু 8/3। সলভ দাও এটাকে, 3x - 30 করে দাও, এটা করে দাও 320 - 8x। স্ক্রিন ঠিকঠাক আসছে তো আমার, কোথাও গার্ড হয়ে যাচ্ছে না তো? না ঠিকই আছে আপাতত। ওকে, এত। আচ্ছা, এটা কত হবে, এটা এদিকে আসলে আমার হবে 11x, আর এটা এদিকে আসলে হবে কত, 350। হ্যাঁ 350। ঘাবড়ানোর কিচ্ছু নেই,
অনেকে ভাবতেই পারো 350/11, আমার তো কোশ্চেন ভুল হয়ে গেল অ্যান্সার, এখানে তো সব পূর্ণ সংখ্যা আছে, আমার তো এখানে পূর্ণ সংখ্যা হবে না, তো ডেসিমাল চলে আসবে, আমার তো ভুল হয়ে গেল। কি করলাম ভুল? ওয়ার্ড একটা দিয়েছে অ্যাপ্রক্সিমেট, তো তাই জন্য আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে হবে, রাউন্ড আপ করে নিতে হবে। কত হবে এটা? 11×33 2 শূন্য, আর 11 কে 11 31 সামথিং আসবে, তো সেটাকে আমরা 32% করে অপশন এ তে মার্ক করে দেবো। বোঝা গেল? ডান। ইজি আছে এই কোশ্চেন গুলো। আর কটা মাত্র আছে, পুরো অ্যারিথমেটিক করবো আজকে। ওকে, পার্টনারশিপ প্রবাবলি অ্যারিথমেটিকের সব থেকে ইজি চ্যাপ্টার, সব থেকে ইজি চ্যাপ্টার। A and B enter into a partnership with investment of এত and এত, ভালো কথা। After 6 months, C joined them with an investment of এত। At the end of the year, end of the year এই ওয়ার্ডটা ইউজ করে দিল মানে আমার ব্যবসা শেষ। The profit share of A and B 100% and 66.66% of the profit share of C respectively. Find the investment of C. লাস্ট লাইনটা একটুখানি টুইস্ট করে দিয়েছে, কি বলেছে? Profit share of A and B কত is 100% and 66.66% of the profit share of C respectively. মানে C এর যা শেয়ার তার 100% শেয়ার A পেয়েছে এবং 66.66 অথবা 2/3 পোর্শন B পেয়েছে, এইটা বুঝতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদেরকে কি করতে হবে? ABC এর প্রফিট শেয়ারের আমাদের রেশিও পেতে হবে। তার আগে কি করব? তার আগে আমাদেরকে ইনভেস্টমেন্টের রেশিও চাই। চলো ইনভেস্টমেন্টের রেশিও বানাও। আচ্ছা, কেউ বলতে পারবে আমাকে এ আর বি টাকাটা কত মাসের জন্য খাটিয়েছে? এ হচ্ছে x+2000 এর ক্যাপিটাল, বি এর ক্যাপিটাল হচ্ছে x+1000, ওকে, আর সি এর ক্যাপিটাল হচ্ছে আমার x+5000, x+5000। তিনটেরই বলো যে এ বি সি তিনজনে কত কত মাসের জন্য টাকা খাটিয়েছে? এ আর বি 12 মাস আর সি 6 মাস। ওয়েল ডান। কারণ 12 মাস এই কারণেই করবো কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বলেছে, তো ওখানে আমার কিন্তু ব্যবসা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর সি হচ্ছে তোমার 6 মাস, 6 মাস পরে ব্যবসা জয়েন করেছে, তাহলে বাকি 6 মাস, বছর শেষের বাকি 6 মাস ও ব্যবসা করেছে, ঠিক আছে। তো এটাকে ক্যান্সেল আউট করে দাও, এটা 2 হয়ে যাবে, এটাও 2 হয়ে যাবে, ঠিক আছে থাক। এবার আমাকে প্রফিটের যে রেশিও সেটা বার করতে হবে। কি প্রফিটের রেশিও কি করে বার করবো? এ আর বি হচ্ছে 100% and 66.66%, তো 66.66 মানে হচ্ছে 2/3। আমি ধরে নিচ্ছি সি এর প্রফিট শেয়ার 3, তাহলে বি এর শেয়ার কত হবে? সি এর 2/3 মানে বি এর হবে 2, আর এর কত হবে? এর হবে 100% মানে 1 পার্ট মানে পুরোটাই, অর্থাৎ এ হবে তোমার 3। তাহলে প্রফিট রেশিও দেখতে গেলে 3:2:3, এ বি সি এর যদি বলতে হয় এটা এরকম থাকছে, রাইট? ঠিক তো? এবার ইনভেস্টমেন্ট অফ সি চেয়েছে মানে এক্স এর ভ্যালু বেরিয়ে গেলে x+5000 এর ভ্যালু বার করবো, তাহলেই হয়ে যাবে। এবার যেরকম করে খুশি করো, হয় তুমি B/C টাকে ধরে কম্পেয়ার করো, অথবা A/C ধরে কম্পেয়ার করো, অথবা A/B ধরে কম্পেয়ার করো, ডাজন্ট ম্যাটার। আমি B/C টাকেই ধরছি। 2 × x+1000 এটা হচ্ছে বি এর পার্ট, নিচে হচ্ছে সি এর পার্ট কত? x+5000 থাকলো। আর বি আর সি এর রেশিও হচ্ছে এখান থেকে 2:3, 2 আর 2 এখান থেকে কেটে গেল। এটা কত হবে? এটা হবে 3x প্লাস 3000, এটা হবে x+5000। 3x থেকে x মাইনাস গেলে এটা 2x থাকবে, ভালো কথা। আর এদিকে 5000 আর এদিকে 3000 মাইনাস হলে কত থাকবে? 2000 থাকবে। কতটা কম স্টেপ কাজে লাগানো যায়। x এর ভ্যালু কত হয়ে গেল? 1000 হয়ে গেল, বেশি ঝামেলা করব না। x এর ভ্যালু যখনই 1000 হয়ে গেল, তখন আমি তার সঙ্গে 5000 অ্যাড করলে 6000 অপশন ডি তে আমি মার্ক দিয়ে দেবো সি এর ইনভেস্টমেন্ট। ডান। ডান দাদা। আচ্ছা, এই পোর্শনটা আমি ভালো করে ডিসপ্লেতে দিয়ে দিলাম, কারো যদি দেখার থাকে বা স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিতে পারো। হুম, কারণ এটা তো রেকর্ডেড দেবো, অনেকে হয়তো আফটার লাইভ দেখবে, তো তাহলে যেন অসুবিধা না হয়।
আচ্ছা, এই সেশনের যে লিঙ্কস গুলো দিচ্ছি তোমরা চাইলে পরে যদি কোথাও মনে করো শেয়ার করবো, তোমরা শেয়ার করতে পারো, নো প্রবলেম। যত বেশি ক্যান্ডিডেট স্টুডেন্টস জয়েন করতে পারে, যারা যত বেশি ছেলেমেয়েরা বেনিফিটেড হতে পারে ততটাই ভালো। ওকে, চলো। টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন দিয়েছে। 80 men can complete a piece of work in 14 days working 6 hours per day. If 16 men left the work, then how many more hours per day are required for the remaining work to complete the same work in 7 days? Okay, এটার একটা সুন্দর ফর্মুলা হয় টাইম এন্ড ওয়ার্কের। কেউ বলতে পারবে ফর্মুলাটা কি ছিল? A1 D1 T1 by W1. এক্স্যাক্টলি, MDH by W, number of days, হুম, হুম। number of people, number of hours per day working divided by total work. হুম, হ্যাঁ দাদা, এটা ওমেনের ক্ষেত্রেও করেছিলে তুমি। একদমই মেন তাই। ওমেন। যাই থাকুক না কেন করতে পারো, কিডসও থাকে ওই সময়, বাচ্চারাও থাকে, ঠিক আছে? হ্যাঁ। M2 D2 H2 by W2 এরকম থাকবে, ঠিক আছে? তো বলেছে 80 men can complete a piece of work 14 days working 6 hours per day। ভালো কথা। If 16 men left the work, then how many more days are required for the remaining men to complete the same work in 7 days? তার মানে দেখো, ওয়ার্কটা সেম আছে, ওয়ার্কে কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, তো বাদ দাও, ওয়ার্কের কোনো চেঞ্জেস করবে না। নাম্বার অফ মেন কত? 80 মেন, ভালো কথা। তখন নাম্বার অফ ডেজ কত লাগছে? 14 ডেজ লাগছে। কত পার ডে? 6 ঘন্টা করে কাজ করছে, ভালো কথা। আচ্ছা, 16 মেন লেফট, 80 থেকে 16 জন বাদ বাদ গেল, তার মানে কতজন পড়ে থাকলো? 64, 64 মেন পড়ে থাকলো। জিজ্ঞেস করেছে হাউ মেনি মোর আওয়ার্স পার ডে রিকোয়ার্ড টু রিমেনিং মেন টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 7 ডেজ, মানে 7 দিনে কাজ শেষ করছে। আর কত আওয়ার্স লাগছে সেটা আমি এইচ লিখছি, ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা করো, দেখা যাক। কাটি, 7 দুগুণে 14 হয়ে গেল, 8 10 80 এবং 8 8 64 হলো, 2 4 8 করলাম, 2 দুগুণে 4 এবং 2 3 6, 2 5 10, 5 3 15, মানে 15 আওয়ার্স লাগছে। 15 ঘন্টা করে কাজ করতে হচ্ছে, বাট আমাকে চেয়েছে কি হাউ মেনি মোর আওয়ার্স রিকোয়ার্ড। এখানে যদি আমি গ্যারান্টিড, এখানে যদি 15 আওয়ার্স যদি কোনো অপশন থাকতো, কেউ না কেউ 15 আওয়ার্স কে মার্ক করে দিত, শিওর। বাট আমরা সেটা করব না। কেন করব না? আমাকে চাইছে হাউ মেনি মোর। আগে কতক্ষণ করতো? 6 ঘন্টা পার ডে করতো, এখন কত করছে? 15 ঘন্টা। তাহলে কতটা বাড়লো ওয়ার্কিং আওয়ার? 9 ঘন্টা বাড়লো, তো 9 আওয়ার্স, অপশন ডি আমার অ্যান্সার হবে। ওকে, এই ছোট ছোট ওয়ার্ডস এরও কিছু ট্রিক থাকে যেগুলো দিয়ে ওর বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তো সাবধান। ছোট্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। মেনসুরেশন আরো একটা ইজিয়েস্ট সেকশন ফ্রম অ্যারিথমেটিক, আমি বলবো। কেন বলবো? তার কারণ হচ্ছে ফর্মুলা জানলেই তোমার এখানে কাজ হয়ে যাবে, আর কিছু দরকার নেই। হ্যাঁ, অবশ্য ফর্মুলা গুলো সব জানতে হবে, ফর্মুলা না জানলে আবার তোমার কিছুই কাজ হবে না। বলা আছে কি দ্য এরিয়া অফ রেক্টাঙ্গেল 192 সেমি স্কোয়ার অ্যান্ড দ্য রেশিও অফ লেন্থ টু ব্রেডথ অফ দ্য রেক্টাঙ্গেল হচ্ছে 3:1। ভেরি গুড। ইফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ 4 টাইমস দ্য ব্রেডথ অফ দ্য রেক্টাঙ্গেল, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার অ্যান্ড রেক্টাঙ্গেল। কোনো কোয়েশ্চেন হলো এটা? কোনো কোয়েশ্চেনই নয়। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বলেছে 192 আর লেন্থ আর ব্রেড বলেছে 3:1। তো লেন্থ আমি পেয়ে যাচ্ছি 3x, ব্রেড পেয়েছি x, মাল্টিপ্লাই করলে আসছে 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 192। এটা কত হচ্ছে? 4 4 16, 3 2 4 8 না, ভুল করলাম। কি ভালো কোশ্চেন 3x করছি স্কোয়ার। আমি, ওটাই বলছি কি দারুণ করছি আমি। হ্যাঁ, 3x স্কোয়ার হবে এটা, ঠিক আছে? তো এটা কেটে হবে কত? এটা কেটে হবে 318, 1 2 3 4 12, তাহলে x হবে এখান থেকে প্লাস মাইনাস 8 হয়, বাট এখন আমরা 8ই ধরবো কারণ ডাইমেনশনের ব্যাপার, নেগেটিভ হয় না। 8 3 24 আর এটা হয়ে গেল 8, লেন্থ আর ব্রেড পেয়ে গেলাম, ঠিক? চলো, এটা এল, এটা বি। বলছে সাইড, ইফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার 4 টাইমস দ্য ব্রেড অফ রেক্ট্যাঙ্গেল, দ্য সাইড অফ দ্য স্কোয়ার কত হবে? ব্রেড 8 তার 4 টাইমস, মানে 8 4 32, 32 হয়ে গেল। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার এন্ড রেক্ট্যাঙ্গেল। স্কোয়ারের পেরিমিটার কত হয় আমরা জানি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 ইন্টু 32, মানে 4 দুগুণে 8 এবং 4 3 12, 128 হয়ে গেল স্কোয়ারেরটা। রেক্ট্যাঙ্গেল এটা কত হয়? দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2, মানে 24 8 32, 32 এর ডাবল 64, 64 আর 128 তার মধ্যে ডিফারেন্স করতে হবে, কত হয়? 4 আর 6 64ই হয়, 64 সেমি, অপশন বি। ক্লাস 10-এ পড়ে আমার একটা মানে মাসির ছেলে আছে, মাসতুতো ভাই, তাকে আমি এই অঙ্কই করাচ্ছি, এই চ্যাপ্টারই করাচ্ছি। কোনো ডিফারেন্স নেই, ক্লাস 10-এর ওই
মানে মাধ্যমিকের অঙ্ক থেকে এই অঙ্কের কোনো ডিফারেন্স নেই। এই জন্য বলা হয় যে 10 অব্দি ম্যাথস ভালো করে তৈরি করতে, কারণ ওইটা ঠিকঠাক থাকলে পরে জীবনের বহু ফেজে অনেক কিছু জায়গাতে উতরে যাওয়া খুব ইজি হয়ে যায়। ডান। বোট এন্ড স্ট্রিমের একটা কোশ্চেন পেয়েছি, দেখা যাক এই কোশ্চেনটা কেমন। পড়ো তোমরা। কারা কারা আছে দেখি তো। নতুন ছেলেটি মনে হয় লেফট করেছে। ঠিক আছে, করা যাক। The boat takes 8 hours to travel 160 kilometer along the stream. 160 kilometer along the stream মানে স্রোতের অনুকূলে, and it takes 14 hours to travel 210 kilometer against the stream মানে প্রতিকূলে। অর্থাৎ প্রথমে অনুকূল স্পিড আর অনুকূল গতি আর প্রতিকূল গতিটা দুটো বার করে নিই। এটা হবে 160 ডিভাইডেড বাই 8 মানে 8 দুগুণে 16 20 কিলোমিটার পার আওয়ার। এইটা একটা বেরিয়ে গেল। এটা হচ্ছে কত 210 আর 14 মানে 7 দুগুণে 14 30 আর এটা গেল 15 15 মতন চলে আসে 15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার প্রতিকূল। স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ ইনক্রিজড বাই 20%, দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু ট্রাভেল 168 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। মানে আমার স্টিল ওয়াটার স্থির জলে নৌকোর গতিবেগ কোনটা সেটা আমাকে দরকার আছে। ঠিক সিম্পল ব্যাপার। সেটাকে 20% যদি বাড়িয়ে দিই তাহলে 168 কিলোমিটার স্থির জলে ট্রাভেল করতে কতটা টাইম লাগবে, কোনো কোয়েশ্চেনই নয়, এগুলো মোস্ট হালুয়া কোয়েশ্চেন। আমরা অনুকূল গতি মানে আমরা জানি যে ইউ প্লাস ভি মানে স্রোতের গতি প্লাস নৌকার গতি, এটা হয়। আর এটা হয় ইউ মাইনাস ভি। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, স্রোত যদি স্থির জলে নৌকার গতিবেগ বার করতে তাহলে কি করব, এক্স প্লাস ওয়াই দুটোকে যোগ করে দেবো, তারপরে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক এটাই দেখতে পাচ্ছি, মানে 20 প্লাস 15 35/2। এটা হয়ে গেল আমার নৌকার স্থির জলে গতিবেগ। ভালো কথা। এবার এটাকে যদি 20% বাড়িয়ে দেওয়া হয়, 20% বাড়াও 35/2। 20% মানে কত হচ্ছে, 20% মানে হচ্ছে 1/5। এবার 20% বাড়ানো মানে ডাইরেক্ট আমরা 6/5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? ফ্র্যাকশনে শিখেছি হ্যাঁ কিন্তু এগুলো। হ্যাঁ হ্যাঁ তাহলে তখন 21 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে এবার চেয়েছে এই স্পিড দিয়ে আমরা 168 কিলোমিটার যদি ট্রাভেল করতে চাই টাইম কত লাগবে। আমরা জানি টাইম মানে কত, ডিস্টেন্স বাই স্পিড মানে 168 ডিভাইডেড বাই 21। 8 দিয়ে কাটলে এটা কেটে যাচ্ছে পুরো 8, অর্থাৎ 8 আওয়ার্স টাইম লাগবে অপশন সি তে। এগুলো কোনো কোয়েশ্চেনই নয়, যারা নতুন নতুন পড়াশোনা করছে তারাও পারবে। চলো, এটা মনে হচ্ছে পার্সেন্টেজের একটা কোনো কোয়েশ্চেন দিয়েছে, পড়ো একটু ইরেজ করি পার্টটা। বলেছে a man spent 20% of his income on rent, ভালো কথা। out of the remaining income মানে 20% খরচ করার পর যেটা পড়ে থাকলো সেটা, he spent 15% on food, 25% on transportation, 5% on business. He saved the remaining amount which is 2200. Find the amount spent on transportation. এইখানে হচ্ছে কোন পার্ট থেকে কতটা খরচা করছে, পরের পার্টটা যে খরচা করছে সেটা রিমেনিং পার্ট থেকে নিচ্ছে নাকি টোটাল ইনকাম থেকে নিচ্ছে, এই ওয়ার্ডস গুলোর উপর খেয়াল করতে হবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি টোটাল ইনকাম আমার কত, টোটাল ইনকাম আমি ধরে নিচ্ছি 100। ভালো কথা। এখান থেকে রেন্টে খরচা করলো কত, রেন্টে খরচা করলো টোটাল ইনকামে 20% মানে 20। রিমেনিং কত থাকলো, 100 থেকে 20 বাদ দিলে আমার 80 পড়ে থাকলো রিমেনিং। ভালো কথা।
আউট অফ দ্য রিমেনিং ইনকাম, এই রিমেনিং এর থেকে 15% অন ফুড, তার মানে কি রিমেনিং এর 15% করব নাকি টোটালের 15%? তা ফুডে তাহলে কত যাচ্ছে আমার? ফুডে 80, তার 15% মানে 15/100 এরকম করে করব। 20 4 80, 20 5 100, 5 3 15, 3 4 12, 12 মতন আসছে ফুডে। এক্স্যাক্টলি বার করার দরকার নেই, আমি জাস্ট এটা দেখালাম এমনি। 25% অন ট্রান্সপোর্টেশন, 5% অন বিজনেস, ভালো কথা। ট্রান্সপোর্টেশন কত করছে? 25%। 25% মানে আমরা জানি 1/4, মানে 80-র 1/4 মানে 4 20 80, 20 মতন আমার খরচা করলো ট্রান্সপোর্টেশনে। 5% অন বিজনেস, বিজনেসে কত খরচা করছে? 5%। 5% মানে হচ্ছে কত? 1/20। ফ্র্যাকশন করলে 1/20 হয়, তাহলে 80 ইন্টু 1/20 মানে 4 হয়ে গেল, ভালো কথা। 4 মানে 20 4 24 আর 12 মানে 36, এখান থেকে খরচা হয়ে গেল কত? 36। প্রথমে 20 খরচা হলো, পড়ে থাকলো 80, এই 80 থেকে 36 খরচা হলো, তাহলে পড়ে থাকলো কত? 80 থেকে 30 বাদ গেলে 50, 50 থেকে 6 বাদ গেলে 44, 44 হচ্ছে ফাইনালি পড়ে থাকলো। এইটা কি করছে? ই সেভ দ্য রিমেনিং অ্যামাউন্ট, এই 44 যে রিমেনিং অ্যামাউন্ট এটাকে সেভ করছে, উইচ ইজ 2200, মানে 44 এর ভ্যালু হচ্ছে 2200, এটা আমি পেয়ে গেলাম, এটাই দরকার ছিল। ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইজ স্পেন্ট অন ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনে কত খরচা করেছে? 20, তাহলে 20 এর ভ্যালু কত বার করে নাও। এটা 22 100, 22 দুগুণে 44, 2 10 এ 20, 100 আর 10 করলে এখান থেকে আসছে 1000, 1000। অপশন ই। বলো কারো কিছু সন্দেহ দেখলে? এই অ্যারিথমেটিক, এই পেপারে সব অ্যারিথমেটিক হয়ে গেল, একদম ইজি, একদম বেসিক লেভেলের, যেমন এক্সপেক্টেড আরবিআই অ্যাসিস্ট্যান্ট পেপারে, যেমন এক্সপেক্টেড এসবিআই ক্লার্ক বা যে কোনো ব্যাংকের ক্লারিক্যাল পেপারে এক্সপেক্টেড কোশ্চেন এগুলো। ডান। এই ডিআইটা তোমরা একটুখানি বাড়িতে ট্রাই করো, পিডিএফটা দিয়ে দেবো আমি গ্রুপে। বলেছে bar graph shows a number of Philips iron boxes sold by 5 different shops ABCDE and given number of Bajaj iron box sold by 5 different shops. Total number of iron boxes sold কি? Number of Philips box sold, number of Bajaj box sold, ভালো কথা। প্রত্যেকটা শপ আছে ABCDE, এখানে ব্লু লাইন গুলো হচ্ছে ফিলিপস এর বক্স, অরেঞ্জ লাইন গুলো হচ্ছে বাজাজের বক্স। আর কোন শপ যদি টোটাল কতগুলো বক্স সেল করলো সেটা বার করতে হয়, তাহলে দুটো ব্র্যান্ডকে সামেশন করে দিতে হবে। এখানে দেখো 0 থেকে 100 মাঝখানে যে ছোট ছোট ঘরগুলো ডিভিশন, সেগুলো আগে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে, সেই অ্যাকর্ডিং আমাদেরকে ডেটাগুলো ক্যালকুলেট করতে হবে, একদম চোখের সামনে ডেটা। আর সেখান থেকে কিছু বেসিক বেসিক কোয়েশ্চেন, এগুলো পারার মতন আছে। এটা তোমরা বাড়িতে ট্রাই করো নিজেরা। এই ডিআইটা, টেবিল ডিআইটা দেখি কি দিয়েছে। আচ্ছা, বলেছে the given chart shows total number of law students and the ratio of the number of UG students and PG students and doctorate students in 5 different law colleges. এই ABCDE 5টা ল কলেজ আছে, প্রত্যেকটা কলেজের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলা আছে, এবং তার মধ্যে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট আর হচ্ছে ডক্টরেট, এই 3টে ক্যাটাগরি স্টুডেন্টদের রেশিও বলা আছে। তো এখান থেকে আমরা কি করব? প্রথমে প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে কটা করে স্টুডেন্ট সেটা বার করে নেবো। যেমন ফর এক্সাম্পল এখানে টোটাল কত? 15 8 23 একে 24, এই 24 এর ভ্যালু কত? 1200। 24 এর ভ্যালু হচ্ছে 1200, তাহলে একের ভ্যালু কত? 12 100, 12 দুগুণে 24, 2 50, মানে একের ভ্যালু হচ্ছে 50। তাহলে এবার ইউজির ক্যান্ডিডেট কত আছে? 15 ইন্টু 50 মানে 5 15 75, 750, 750। পিজি ক্যান্ডিডেট কত আছে? 8 ইন্টু 50 মানে 400। আর ডক্টরেট কত আছে? ডক্টরেট হবে 1 ইন্টু 50 মানে 50। এরকম করে আমাদেরকে 5টা কলেজে ডেটা বার করে নিতে হবে। ব্যাস, এবার তারপরে হচ্ছে এ ওর থেকে কত পার্সেন্টেজ বেশি কম, এটা আর ওটার মধ্যে রেশিও কত, এটা যদি এত পার্সেন্ট বাড়ানো হয় কমানো হয় তাহলে কি হবে। বাস এরকম টাইপেরই কিছু কমন কমন কোয়েশ্চেন এখানেও থাকবে, এটাও হোমওয়ার্ক হিসেবে রাখছি। কেসলেটটা একটু ডিসকাস করে নিই আমরা। কেসলেট ডিআই ন্যাচারালি একটুখানি ট্রিকি হয়, একটু ভয় থাকে কেসলেট নিয়ে পড়ে, তো কেসলেট একটু আলোচনা করে নেবো। বলা হচ্ছে যে টোটাল নাম্বার অফ লিপস্টিক্স কি কি আছে? মারুন, পিঙ্ক অ্যান্ড রেড, সোল্ড ইন 3 ডিফারেন্ট মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। টোটাল নাম্বার অফ মেরুন লিপস্টিক সোল্ড ইন অল 3 মান্থস হচ্ছে 210। ওকে, তো আমাদের এখানে বোঝা যাচ্ছে ডেটাটাকে একটু সাজিয়ে নিতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, 3টে মাস করলাম, আর 3টে টাইপ অফ লিপস্টিক করলাম, মারুন করলাম, পিঙ্ক করলাম, এবং আমি এখান থেকে রেড করব, RED রেড করব। আমি একটু ক্যামেরাটা এখান থেকে অফ করে দিই, ভিডিও ক্যাপচার। ওকে,
চলো আচ্ছা, এখান থেকে এবার আমার নিচে টোটাল গুলো লিখে লিখে দেবো যে তিনটে টোটাল কি আছে। বলেছে যে টোটাল নাম্বার অফ মারুন লিপস্টিক্স হচ্ছে 210, তাহলে মারুনের টোটালে 210 বসিয়ে দিলাম। Total number of maroon lipsticks sold in all 3 months is equal to total number of pink lipsticks sold in all 3 shops. Okay, shops এরও গল্প বলে দিয়েছে আবার। ওকে ওকে ওকে, তাহলে শপের গল্পটা কোথায় ঢোকাই? শপ যখন ক্যাটাগরির মধ্যে আছে তাহলে শপটাকেও তো অ্যাড করতে হবে, শুধু মান্থ দিলে তো হবে না। এক কাজ করি, শপ কি এবি, শপ দেখে নি শপের কি কি বলেছে না বলেছে। ঠিক আছে, মোট কথা হচ্ছে শপ ওয়াইজ যদি দেখি তাহলে শপ ওয়াইজ কি বলছে, টোটাল নাম্বার অফ মেরুন লিপস্টিক সোল্ড ইন অল 3 মান্থস ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পিঙ্ক লিপস্টিক সোল্ড ইন অল 3 শপস। তাহলে পিঙ্ক লিপস্টিক শপস এর টোটাল হচ্ছে 210, সেমই হবে, ভালো কথা। ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ পিঙ্ক অ্যান্ড রেড লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি হচ্ছে 40। জানুয়ারিতে পিঙ্ক আর রেডের ডিফারেন্স হচ্ছে 40, লিখে নিচ্ছি একটা জায়গাতে। জানুয়ারিতে পিঙ্ক এবং রেডের ডিফারেন্স হচ্ছে কত, 40 থাকুক। আচ্ছা, and the ratio of the number of maroon, pink and red lipstick sold in January হচ্ছে 546। জানুয়ারিতে হচ্ছে কি, জানুয়ারিতে maroon, pink আর red এই সিকোয়েন্স হচ্ছে কত, 5:4:6 রেশিওতে তিনটে লিপস্টিক সোল্ড হয়েছে শুধু জানুয়ারি মাসের কথাতে। ওকে, রেশিও অফ নাম্বার অফ maroon lipstick sold in February and March হচ্ছে 4:7। মানে maroon লিপস্টিকের একটা ডেটা দিয়েছে কোথায়, ফেব্রুয়ারি ইস টু মার্চ কত বলেছে, 4:7 থাকুক এটা। Total number of lipsticks sold on February is half of the total number of lipsticks sold on January। মানে জানুয়ারিতে টোটাল যা সোল্ড হয়েছে তার থেকে হাফ আছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি হাফ অফ দ্যাট অফ জানুয়ারি, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি যদি রেশিও করতে হয় টোটাল লিপস্টিকের তাহলে সেটা হবে 2:1। ঠিক, নাম্বার অফ লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি 100% মোর দ্যান নাম্বার অফ লিপস্টিক সোল্ড ইন মার্চ। ওকে, জানুয়ারি আর মার্চেরও একটা ডেটা বলেছে, বলেছে নাম্বার অফ লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি 100% মোর দেন সোল্ড ইন মার্চ। মানে মার্চে যদি 100 হয় তাহলে জানুয়ারিতে হবে 100 + 100 200, মানে এটাও হবে 2:1। অর্থাৎ এখান থেকে সিম্পল যদি বলতে হয় জানুয়ারি ইস টু ফেব্রুয়ারি ইস টু মার্চ যদি করতে হয় তাহলে সেটা হবে 2:1:1। মানে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি আর মার্চে সমান সংখ্যক লিপস্টিক সেল হয়েছে। খুব ভালো কথা। ওকে, চলো। আচ্ছা, নাম্বার অফ পিঙ্ক লিপস্টিক সোল্ড ইন মার্চ 30 মোর দ্য নাম্বার অফ পিঙ্ক লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি। আচ্ছা, তো পিঙ্ক লিপস্টিক্স এর একটা গল্প বলেছে, কি বলেছে, মার্চে 30 মোর দেন জানুয়ারি, মানে মার্চ মাইনাস জানুয়ারি পিঙ্ক লিপস্টিক্স এর ক্ষেত্রে কত, 30-এর ডিফারেন্স আসছে। ঠিক আছে, এই হয়ে গেল আমার টোটাল সমস্ত হিসাব। ঠিক আছে ঠিক আছে ঠিক। আচ্ছা, এটা মারুন করে দিই, নয়তো করে এই মারুন আর মার্চের মারের মধ্যে দুটোতে ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে বোঝা যাবে। ওকে, এবার কি করা যায়, এবার আমাকে সব ডেটা আমার হাতে চলে এসেছে। ঠিক আছে, এবার আমাকে ডেটাগুলোকে লিঙ্ক করতে হবে, কোন ডেটা থেকে কোথায় আমরা লিঙ্ক করতে পারি। তো আহ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো জানুয়ারি মাসে পিঙ্ক আর রেডের ডিফারেন্স বলেছিল 40, এটাকে কাজে লাগানো যাবে কি করে। এই দেখো, মারুন পিঙ্ক আর রেড, এটা মারুন এটা পিঙ্ক আর রেড জানুয়ারি মাসের বলা আছে হিসাব। পিঙ্ক আর রেড দেখো 4 আর 6 ডিফারেন্স কত আসছে, 2। তাহলে বলতে পারি 2 এর ডিফারেন্স কত, 40। তাহলে 1 এর ডিফারেন্স কত, 20। এখান থেকে আমি জানুয়ারি মাসে সব ডেটা পেয়ে যাব। তাহলে মারুন কত হবে জানুয়ারি মাসে, 20 × 5 100 খানা হবে মারুন। তারপরে পিঙ্ক হবে 20 × 4 আমার 80 হয়ে যাবে। রেড হবে কত, 20 × 6 আমার 120 হয়ে যাবে। ঠিক, 5 4 6 হয়ে গেল, 6 4 10 5 15, 15 2 30, 300। মানে টোটাল আমার দেখো জানুয়ারি মাসে কটা লিপস্টিক আসলো, জানুয়ারি মাসে আমার 300 খানা লিপস্টিক আসলো, 300। ওয়েল ডান। জানুয়ারিতে 300 মানে ফেব্রুয়ারি আর মার্চে ওর হাফ হাফ, ফেব্রুয়ারিতে 150 খানা লিপস্টিক হয়ে যাবে, মার্চে 150 খানা লিপস্টিক হয়ে যাবে। টপ আর টপ সমস্ত রেজাল্ট চলে আসবে এখান থেকে। ঠিক আছে, চলো। আচ্ছা, আর কি বলেছে, আর কি বলেছে। আচ্ছা, মারুন লিপস্টিকের একটা গল্প বলেছিল, ফেব্রুয়ারি আর মার্চের বলেছিল 4:7 মারুন লিপস্টিক। আচ্ছা, মারুন লিপস্টিক দেখো টোটাল বলা যায় 210, তার মধ্যে জানুয়ারিতে 100 খানা চলে গেছে, তাহলে ফেব্রুয়ারি প্লাস মার্চে কত, ফেব্রুয়ারি আর মার্চে টোটাল কতগুলো মেরুন লিপস্টিক সোল্ড হয়েছে, 210 থেকে 100 মাইনাস দিলে 110। ফেব্রুয়ারি আর মার্চের টোটাল মেরুন লিপস্টিক যদি বলতে হয় টোটাল, তাহলে সেটা কত, 110 খানা হচ্ছে, হ্যাঁ কি না। সবাই অনেকক্ষণ চুপচাপ, শুনতে পাচ্ছ তো আমার অডিও? হ্যাঁ শুনতে পাচ্ছি।
ওকে, তো ফেব্রুয়ারি আর মার্চে টোটাল বলছে 110। এবার ফেব্রুয়ারি আর মার্চে দেখো 4:7 আসছে, 7 আর 4 যোগ করলে 11, মানে বলতে পারি 11-র ভ্যালু হচ্ছে 110, তাহলে একের ভ্যালু হচ্ছে 10। তাহলে মেরুন লিপস্টিক ফেব্রুয়ারিতে কত, 4-10-এ 40টা, মেরুন লিপস্টিক 40টা হয়ে গেল। আর মেরুন লিপস্টিক মার্চে কত, 7-10-এ 70 খানা হয়ে গেল। চলো, মেরুন লিপস্টিক এর সব গল্প শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে, নেক্সট ইজ হোয়াট, নেক্সট কি, আর কি ডেটা আছে আমার কাছে, দেখা যাক। জানুয়ারি মাসে পিঙ্ক আর রেডের ডিফারেন্স বলেছিল, আচ্ছা আচ্ছা, আচ্ছা, পিঙ্ক লিপস্টিক্স এর একটা গল্প বলেছিল, পিঙ্ক লিপস্টিক্স এর গল্প বলেছিল, মার্চ মাইনাস জানুয়ারি ইজ ইকুয়াল টু 30। পিঙ্ক লিপস্টিক জানুয়ারিতে কটা আছে, 80টা, মানে এখানে যদি -80 হয় তাহলে এখানে প্লাস হলো 80 + 30, 110, মানে পিঙ্ক লিপস্টিক মার্চে হয়ে যাবে আমার 110 খানা। হয়ে গেল গল্প, হয়ে গেল। আমার মনে হচ্ছে এইখানে না শপস ওয়ার্ডটা মনে হয় ভুল করেছে। ওই বলেছিল না যে নাম্বার অফ, কোথায় গেল, এই যে, এই যে টোটাল নাম্বার অফ maroon lipstick sold in all 3 months equal to the total number of pink lipstick sold in all 3 shops. I think shops নয়, এটা মান্থস হবে, কারণ শপস এর কোনো কথা তো আমি মেনশন দেখতে পেলাম না ফার্দার, যে কি শপ, শপের নাম কি, এবিসিডি না EFGHPQR, কিছু তো বলেনি। আমার এটা মান্থস এর কথাই বলেছে। টোটাল নাম্বার অফ maroon lipstick sold in all 3 months equal to the number of pink lipstick sold in all 3 months, মানে পিঙ্ক লিপস্টিক্স এর টোটালটা তাহলে 210 ধরতে পারি আমরা। তাহলে এখনো পর্যন্ত 80 আর 110, মানে টোটাল 190 খানা হয়েছে। তাহলে ফেব্রুয়ারিতে কটা হবে, ফেব্রুয়ারিতে তাহলে 20 খানা হবে। তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে 210 খানার হিসাব। পিঙ্ক লিপস্টিক্স এর আমার সব হিসাব কমপ্লিট, ঠিক। আচ্ছা, এবার শুধু রেড লিপস্টিক্স ফেব্রুয়ারি আর মার্চে কি আছে সেটা আমাকে বার করতে হবে। রেড লিপস্টিক্স এর কিছু গল্প কি আছে এখানে, দেখা যাক। নাম্বার অফ রেড লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি 100% মোর দেন নাম্বার অফ রেড লিপস্টিক সোল্ড ইন মার্চ। আচ্ছা, রেড লিপস্টিক্স এর এই গল্পটা বলা আছে। রেড লিপস্টিক্স এর গল্প বলা আছে, এটা সেটা যে কি জানুয়ারিতে যেটা সোল্ড হয়েছে, ইট ইজ 100% মোর দেন রেড লিপস্টিক্স সোল্ড ইন মার্চ। Total number of lipsticks sold in February is half of the total number of lipsticks sold in January. Number of red lipsticks sold in January is 100% more than number of red lipsticks sold in March. Okay. ওকে বন্ধুগণ, আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি শুরুর দিকেই। শুরুর দিকে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, একটা ছোট্ট পয়েন্ট মিস হয়ে গেছে। দেখো, সেটা হচ্ছে কি, এখানে দেখো এই লাইনটা কি বলেছিল, দ্য টোটাল নাম্বার অফ লিপস্টিক্স, টোটালের কথা বলেছিল, টোটাল নাম্বার অফ লিপস্টিক সোল্ড ইন ফেব্রুয়ারি ইজ হাফ অফ দ্য টোটাল নাম্বার অফ লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি। এখানে জানুয়ারি আর ফেব্রুয়ারি টোটাল লিপস্টিক্স এর রেশিও পেয়েছি 2:1, ঠিক আছে। বাট জানুয়ারি আর মার্চের এখানটাতে কিন্তু এই 2:1টা কিন্তু রেড লিপস্টিক্স এর জন্য ছিল, টোটাল লিপস্টিক্স এর জন্য নয়। এটা কিন্তু রেড লিপস্টিক্স এর ডেটা দেওয়া ছিল, ওকে। তাহলে তো পুরো জিনিসটাই আমার মুশকিল হয়ে গেল। ঠিক আছে, নো ইস্যুস, আমরা ডেটাগুলোকে রিমুভ করে দিচ্ছি, দেখে নেবো কি হচ্ছে না হচ্ছে। মার্চের আমরা তাহলে এটা পাবো না, তাই তো। 546 এই রেশিওটা প্রথমেই বলা ছিল, 546 রেশিওটা প্রথমেই বলা ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো ডাউট নেই, ওকে। পিঙ্ক আর রেডের মধ্যে 40 ডিফারেন্স ছিল জানুয়ারিতে, 40। এখান থেকে আমরা পেলাম 20, 6 4 10 5 15, 300, 300 এর ডিফারেন্স আসলো। হ্যাঁ, এখান থেকে আমরা এটা পেয়ে যাব, এই ডেটাটা আমাদের ভুল হবে না। এটা হবে কত, এটা 20, মানে 5 20 এটা হবে 100, 4 20 এটা হবে 80, আর 6 20 এটা হবে আবার 120। এটা আমার ঠিক আছে। আচ্ছা, জানুয়ারি আর ফেব্রুয়ারির হিসাবটাও ঠিক থাকবে। জানুয়ারি আর মার্চের হচ্ছে রেড লিপস্টিক্স এর হিসাব হবে এবার। জানুয়ারি আর মার্চের রেড লিপস্টিক্স এর হিসাব, রেড লিপস্টিক্স মার্চে হবে তাহলে কটা, 60টা, 60 পিস হবে। ঠিক আছে, ঠিক আছে। আর কি কি এখানে পাবো, মারুন লিপস্টিক্স এর ফেব্রুয়ারি আর মার্চের হিসাব ছিল 47, 210 থেকে 100 বাদ গেলে 110, তাহলে এটাও ঠিক থাকবে, 40 70, এখানে 40 থাকবে, এখানে 70 থাকবে, এটাও মোটামুটি ঠিক আছে, চলো, নো ইস্যু। আচ্ছা, পিঙ্ক লিপস্টিক্স মার্চ মাইনাস জানুয়ারি বলেছে 30, পিঙ্ক লিপস্টিক্স মার্চ মাইনাস জানুয়ারি 30, তো মার্চে পিঙ্ক লিপস্টিক্স কটা হবে, 110 খানা হবে, এটাও ঠিক আছে, চলো।
110 আর 80 হচ্ছে 190, এখানে তাহলে 20 খানা হওয়া উচিত। 40 20 60, এবার ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। ফেব্রুয়ারিতে টোটাল ছিল 150 খানা, তাহলে 40 আর 20 60টা হয়ে গেল, তাহলে রেড লিপস্টিক্স 90 খানা হয়ে যেতে হবে। আর মার্চে তো সব কটা লিপস্টিক্স চলেই এসছে, 110 70 180 প্লাস 60 করলে 240, তাহলে মার্চে টোটাল লিপস্টিক 240 খানা হয়ে গেছে। আর যদি টোটাল রেড লিপস্টিক্স বার করতে চাও করে দাও, 120 আর 90 হয়ে যাবে 210, আর 60 হয়ে যাবে 270, 270। এই পুরো ডেটা আমার কাছে চলে আসলো। প্রথমেই এই লাইনটা ভুল করে দিয়েছিলাম বলে মাঝখানে রেড লিপস্টিক্সটা ফেসে গেছিল, কিন্তু যখন এই লাইনটা ঠিক হয়ে গেল দেখো পুরো ডেটাটা অটোমেটিক সেজে গেল, কোনো প্রবলেম থাকলো। ডান। ভালো কোশ্চেন, এটা এটা বেশ স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। কারো কোনো ডাউট থাকলে বলো ডেটা ক্যালকুলেশন নিয়ে। ওকে, বলেছে কি, বলেছে ফাইন্ড দি অ্যাভারেজ নাম্বার অফ রেড লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টুগেদার। রেড লিপস্টিক্স এর অ্যাভারেজ চেয়েছে, তো রেড লিপস্টিক্স টোটাল হচ্ছে কত, 270, 3 দিয়ে ভাগ করে দিলে 90 হবে, তো 90 হয়ে যাবে অ্যান্সার অপশন সি তে। আচ্ছা, আর কি বলেছে, টোটাল নাম্বার অফ লিপস্টিক সোল্ড ইন ফেব্রুয়ারি ইজ হাউ মাচ মোর দ্যান টোটাল নাম্বার অফ পিঙ্ক লিপস্টিক সোল্ড ইন ফেব্রুয়ারি এন্ড মার্চ টুগেদার। ফেব্রুয়ারিতে টোটাল কত সোল্ড হয়েছে, 150, 150, 150 সঙ্গে ডিফারেন্স করতে হবে কার, টোটাল নাম্বার অফ পিঙ্ক লিপস্টিক সোল্ড ইন ফেব্রুয়ারি এন্ড মার্চ টুগেদার। ফেব্রুয়ারি আর মার্চে পিঙ্ক লিপস্টিক্স এর টোটাল কত, ফেব্রুয়ারি মার্চে পিঙ্ক লিপস্টিক্স হচ্ছে 110 আর 20 হচ্ছে 130, 130, তো 150 আর 130 এর মধ্যে ডিফারেন্স কত আছে, 20, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ডেটা একবার অ্যান্সার চলে মানে ডেটাটা একবার ঠিক হয়ে গেলে পরে ডাইরেক্ট কোশ্চেন সলভ। Number of pink lipsticks sold in January and March together is what percentage more than number of maroon lipsticks sold in January? তো pink lipsticks জানুয়ারি আর মার্চে কত আসছে, পিঙ্ক জানুয়ারি প্লাস মার্চ 110 প্লাস 80, 190 খানা হচ্ছে পিঙ্ক লিপস্টিক্স, 190, 190। এটা বলেছে হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান নাম্বার অফ মারুন লিপস্টিক সোল্ড ইন জানুয়ারি। জানুয়ারিতে মারুন কত আছে, 100, তো এটা 100 মানে তো ইজি হয়ে গেল। তো 100 সঙ্গে কম্পেয়ার করছি, কত বেশি আছে, 90 বেশি আছে, তো ডাইরেক্ট 90% অ্যান্সার হয়ে যাবে, ক্যালকুলেশন করতে হলো না কিছু। 14 কি বলেছে, if the number of maroon, pink and red lipsticks sold in April হচ্ছে 90 50 110 more than number of maroon, pink lipsticks sold in February respectively। এখানে রেড ওয়ার্ডটা মিসিং, পিঙ্ক অ্যান্ড লিপস্টিক্স নয়, এখানে অ্যান্ড এর সঙ্গে একটা রেড হবে, রেড ওয়ার্ডটা হবে। মানে ফেব্রুয়ারি মাসের যা সেলিং হয়েছে তার থেকে 90 50 110 বেশি সেল হয়েছে কোথায়, এপ্রিল মাসে, ভালো কথা। দেন ফাইন্ড দ্য রেশিও অফ নাম্বার অফ রেড লিপস্টিক সোল্ড ইন এপ্রিল টু সাম অফ নাম্বার অফ মারুন এন্ড পিঙ্ক লিপস্টিক সোল্ড ইন দ্য সেম মান্থ। ওকে, করি তাহলে। রেড লিপস্টিক সোল্ড ইন এপ্রিল, রেড লিপস্টিক্স মানে একদম লাস্টেরটা কত, 110 মোর, 110 মোর কার থেকে, ফেব্রুয়ারি রেড লিপস্টিক্স থেকে। ফেব্রুয়ারিতে রেড লিপস্টিক্স কত আছে, ফেব্রুয়ারিতে রেড লিপস্টিক্স আছে তোমার 90, তাহলে 110 প্লাস 90 মানে কত হবে, 200 হবে এটা, তাহলে এটা হয়ে গেল 200, ভালো কথা। তার সঙ্গে রেশিও করতে হবে কি, মারুন এন্ড পিঙ্ক লিপস্টিক্স। আচ্ছা, মারুন আর পিঙ্ক লিপস্টিক্স এর টোটাল কত, মারুন আর পিঙ্ক কত করে বেশি আছে, 90 প্লাস 50, মানে মারুন লিপস্টিক্স 90টা বেশি আছে ফেব্রুয়ারির তুলনায়, পিঙ্ক লিপস্টিক্স 50টা বেশি আছে, তাই 90 প্লাস 50 করে দিই, 90 প্লাস 50 করলে কত, 140। তার সঙ্গে ফেব্রুয়ারির মারুন আর পিঙ্কের সামেশনটা অ্যাড করে দিই, তাহলেও তো হবে, হবে কি না। ফেব্রুয়ারির মারুন আর পিঙ্কের টোটাল গুলো কত আছে, 40 প্লাস 20 60 হয়ে যাচ্ছে 60, তাহলে এটা হয়ে গেল কত, 60, মানে 140 প্লাস 60 সেই 200 চলে আসছে, কাটাকুটি করলে 1:1, অপশন ডি অ্যান্সার হবে। এই সেকেন্ড ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারলেন নাকি একটু বলো। আমি হ্যাঁ দাদা, বুঝেছি। হ্যাঁ দাদা সব, হ্যাঁ বলো। একটা কথা বলি, এই একই সেম লেভেলে একই সেম ডিআইটা তুমি যেটা করালে, হুম, তুমি করাতে আমি প্রথম থেকে দেখছি এসবিআই ক্লার্ক এক্সামে এই সেম লেভেলে এইটাই হুবহু এসেছিল, শুধু এই পিঙ্ক আর রেড, এই পিঙ্কের কালারটা ইয়েলো দিয়েছিল আর রেডের কালারটা গ্রিন দিয়েছিল, আর মান্থ তুমি যেগুলো করালে সেম লেভেলেই এসেছিল এই ডিআইটা, এরকমই শুধু আসে, ডেটাগুলো শুধু একটু চেঞ্জ করে দিয়েছিল। এরকমই আসে, প্যাটার্নটা এরকমই আসে, ঠিক আছে। হুম। আর এমন কোনো প্রিলিমস এর জন্য এমন আলাদা কিছু জিনিস আসে না, না বারবার না শুধু এই সেরকম টাইপের জিনিসগুলোকে রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, তাহলে করে এইগুলোর মধ্যে না স্পিড চলে আসবে, অটোমেটিক জল ভাত হয়ে যাবে এই কোশ্চেন গুলো। ওটাই। ওকে, লাস্ট কোশ্চেনটা দেখে নি কি আছে, লাস্ট বলেছে যে ইফ দ্য, আচ্ছা,
ইন মার্চ ইফ দ্য সেলিং প্রাইস অফ ইচ মারুন অ্যান্ড পিঙ্ক লিপস্টিক্স হচ্ছে 40 টাকা এবং 20 টাকা করে, অ্যান্ড অল দ্য লিপস্টিক সোল্ড ফর 0.08 lakhs, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ ইচ রেড লিপস্টিক্স। 0.08 lakhs, এটা হচ্ছে একটুখানি ঝামেলার ব্যাপার। আচ্ছা 1 লাখ মানে কত? 1 লাখ মানে হচ্ছে 100,000। এত ইন্টু 0.08, দুটো শূন্য ক্যান্সেল হবে, অর্থাৎ মোট 8,000 টাকার লিপস্টিক সেল হয়েছে। ঠিক আছে, এইটাকে বুঝে নিতে হবে যে 8,000 টাকার লিপস্টিক সেল হয়েছে। 0.08 লাখসটা খুব ডিফিকাল্ট লাগবে, 8,000 টাকার লিপস্টিক সেল হয়েছে, এটাকে বুঝতে হবে। আচ্ছা, মার্চ মাস নিয়ে আলোচনা করছি। মারুন আর পিঙ্ক লিপস্টিক্স এর আমাকে সেলিং প্রাইস বলেছে 40 টাকা করে, 20 টাকা করে। মারুন লিপস্টিক্স আর পিঙ্ক লিপস্টিক্স কটা আছে মার্চে? মারুন আর পিঙ্ক কটা আছে মার্চে? মারুন আর পিঙ্ক আছে 70টা এবং 110টা। মার্চে 70 এবং 110 করে আছে, তো দেখা যাক। মার্চে মারুন হচ্ছে 70 আর পিঙ্ক হচ্ছে 110, ভালো কথা। এটা 40 টাকা করে বিক্রি হয়েছে, এটা 20 টাকা করে বিক্রি হয়েছে, তাহলে কত বিক্রি হলো? 7 4 28, 2,800 টাকা, 11 দুগুণে 22, 2,200 টাকা। মানে টোটাল এগুলো মিলিয়ে কত টাকা সেল হলো? 28 20 48 আর 200 হচ্ছে 5,000, মানে এগুলো মিলিয়ে 5,000 টাকা সেল হলো। বাকি তাহলে কত? টোটাল 8,000 টাকা সেল, এই দুটো মিলিয়ে 5,000 টাকা, তাহলে বাকি লিপস্টিক 3,000 টাকার বিক্রি হয়েছে। সেলিং প্রাইস অফ ইচ রেড লিপস্টিক্স, মানে রেড লিপস্টিক্স টোটাল 3,000 টাকার বিক্রি হয়েছে। এবার কটা রেড লিপস্টিক বিক্রি হয়েছে মার্চ মাসে? মার্চ মাসে রেড লিপস্টিক বিক্রি হয়েছে 60টা। তাহলে এটাকে যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতিটা রেড লিপস্টিকের দাম পেয়ে যাবো। 0 0 কাটলাম, 6 5 30, 0 50 50। তাহলে প্রতিটা রেড লিপস্টিকের দাম হচ্ছে 50 রুপিস। বোঝা গেল? ডান? ডান। তাহলে এই হলো পেপার কমপ্লিট। ঠিক আছে, তো এরকম সেশনস আমাদের এখন চলতেই থাকবে। ঠিক আছে, হ্যাঁ, কোন দিন এক্স্যাক্টলি কি হবে তার কোনো ফিক্সড শিডিউল আমি এখনই গ্যারান্টি দিতে পারছি না, বলতে পারছি না, বাট মোটামুটি একটু প্রিপেয়ার্ড থেকো। আমি যখনই ফাঁকা টাইম পাবো, ডে অ্যারেঞ্জ করতে পারবো, আমি কিন্তু এরকম সেশনস কল করব এবং গ্রুপের লিংক দেবো। বলছি দিনের দিকে করাবে না তো, মানে শনিবার রবিবার না না ছাড়া? না, আমার দিনের দিকে তো আমার এমনিও হবে না জানোই। ঠিক আছে, শনি রবিবারটাই হলে হতে পারে যদি দিনের দিকে হয়। ঠিক আছে, আর যদি কেউ লাইভ অ্যাটেন্ড নাও করতে পারো, নো প্রবলেম, এটা ফুলি রেকর্ডেড থাকবে। প্রায় 1.5 ঘন্টা রেকর্ডিং এখন চলছে, রেকর্ডেড থাকবে, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, একটা সেপারেট প্লে লিস্ট করে দেবো। সেখান থেকে তোমরা মিস হয়ে যাওয়া সেশনস গুলো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এবং এতে করে আর তোমাদের যদি পরিচিত গ্রুপের মধ্যে কোথাও শেয়ার করতে পারো তাহলে খুবই ভালো, যত ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস জয়েন করতে পারে ততই ভালো। ঠিক আছে, ওকে, আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, আবার তাহলে পরের ক্লাসে দেখা হবে।